স্টার্ট। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2024 সালের শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো রয়েছো এবং তোমরা সবাই পরীক্ষা নিয়ে ব্যস্ত রয়েছো। আজকেও কিন্তু তোমাদের যুক্তিবিদ্যা ক্লাস ছিল এবং আজকে আমার ক্লাস হবে তোমাদের ভূগোল ক্লাস নিয়ে। যাদের ভূগোল সাবজেক্টটা রয়েছে এবং তোমরা যারা ভূগোল বিষয়ে A+ পাবে কিনা বা এরকম কোনো সন্দেহ ছিলে, সেই হিসেবে আমাদের পড়ালেখার টিম প্রত্যেকটা সাবজেক্টের যেরকম ম্যারাথন ক্লাস নিচ্ছে, ঠিক আমার ভূগোল ক্লাসেও আমি আজকে হাজির হয়েছি এবং আজকের ম্যারাথন ক্লাসে আমি ক্লাস নিব ভূগোল প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়ের উপরে। আশা করি তোমরা যারা আমার ক্লাস যেখান থেকে দেখছো আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং তোমাদের ক্লাসের সম্পর্কে মতামত চাই এবং তোমরা যারা ক্লাস করছো তোমরা সকলেই ক্লাসটা শেয়ার করে দাও, যাতে একই সময়ে তোমার বন্ধুরাও আমাদের এই ক্লাসগুলো করতে পারে। এবং এই যে ক্লাসটা আমরা আজকে 4টায় নিচ্ছি, যদি মনে করো যে আগামীকাল ক্লাসটা এই সময় না নিয়ে যদি অন্য সময় নিই, যেটা তোমাদের সুবিধা যেটা হয় সেই সমস্ত বিষয়গুলো তোমরা একবারে আমাদেরকে জানাবে। ওকে, আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে জয়েন করেছে আদিল আহমেদ আসিফ, রাজ্যহীন রাজকন্যা, সানজিদা হক। ওকে, আমি সকলের সালাম একবারে নিয়ে নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। ওকে, এখন হচ্ছে আমরা বেশি কথা বলবো না, আমরা আচ্ছা সাউন্ড আসছে না? সাউন্ড এখানে ক্লিয়ার আছে, তুমি একটু সাউন্ড বাড়ায় নাও। তাহলে আমরা আর বেশি কথা না বলি, তাহলে আমরা একবারে ক্লাসের মানে একদম ক্লাসের ইটা শুরু করে দিই যে আসলে আমাদের এখানে কোন কোন কোশ্চেনগুলো আসে। আমরা যদি ভূগোলের যে গত কয়েক বছরের কোশ্চেনগুলো অ্যানালাইজ করি, তাহলে দেখব যে আমাদের কোশ্চেনটা কিন্তু এত বেশি রিপিট হয় না। আমাদের ভূগোলের বিষয় হচ্ছে কোশ্চেনগুলো অধ্যায়ের মূল অংশ থেকে আসে, তবে ভিন্ন ভিন্ন অংশ থেকে কিন্তু কোশ্চেনগুলো করা হয়ে থাকে। এজন্য আমাদের এই ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে আমাদের যে ইম্পর্টেন্ট টপিকসগুলো রয়েছে সেইগুলো কিন্তু আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? তাহলে আমরা এখন দেখি যে প্রথমে আলোচনা করব এই দ্বিতীয় অধ্যায়। তাহলে আমি দেখো কোশ্চেনটা আমি আসলে কিভাবে তোমাদেরকে এখানে সাজিয়েছি। দেখো যে অধ্যায়ের নাম কি? ভূগোল। এটা হচ্ছে পৃথিবীর গঠন। দেখো আমি গুরুত্বপূর্ণ কিছু টপিকস তোমাদেরকে এখানে অন্তর্ভুক্ত করেছি। এই টপিকস থেকে যদি আমরা ভালো করে পড়ি, তাহলে এই স্থান থেকে কিন্তু আমাদের সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্ন কিন্তু আমরা এখান থেকেই পাবো। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাদের একটু ভালো করে পড়তে হবে। দেখো এখানে কি কি আমি দেখিয়েছি। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, এইখান থেকে আমাদের এমসিকিউ সৃজনশীল প্রশ্ন সবগুলো কিন্তু আসবে। সো এখান থেকে এই বিষয়গুলো কিন্তু ভালো করে কিন্তু আমাদেরকে পড়তে হবে। তাহলে প্রথমে কি লেখা আছে দেখো, পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। আমরা জানি যে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন হচ্ছে তিনটা রয়েছে: অশ্বমণ্ডল, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। এই প্রশ্নগুলো কিন্তু সবচেয়ে বেশি আসে আমাদের এই দ্বিতীয় অধ্যায় থেকে। পৃথিবীর গঠন থেকে কিন্তু কমসে কম তোমাদের 2 সেট প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে। 2টা সেট তোমাদের সৃজনশীল প্রশ্ন কিন্তু এই অধ্যায় থেকে আসে। তাহলে এই অধ্যায় থেকে কিন্তু আমাদের ভালো করে কিন্তু পড়তে হবে। তাহলে কি কি জানতে হবে? পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের মধ্যে কি কি রয়েছে? অশ্বমণ্ডল, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। এই অংশগুলো আমরা একটু চিত্র সাহায্যে এবং একবারে কিভাবে আলোচনা করে আমাদের সৃজনশীল পরীক্ষা লিখতে হবে, আমি সেইগুলো তোমাদেরকে কিন্তু এখন দেখাবো। তারপরে দ্বিতীয় নাম্বারে দেখো কি, পর্বতের শ্রেণী বিভাগ। আমরা জানি যে পর্বত যেগুলো রয়েছে, 5 প্রকারের যে পর্বত রয়েছে: ভঙ্গিল পর্বত রয়েছে, আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত রয়েছে, ল্যাকুলিত পর্বত রয়েছে, চ্যুতি স্তূপ পর্বত এবং ক্ষয়জাত পর্বত। এই পর্বতগুলো
কিভাবে সৃষ্টি হয়, এই পর্বতের বৈশিষ্ট্য এবং এই পর্বতের উদাহরণগুলো, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিব। এই পর্বত থেকেও কিন্তু প্রত্যেক বছরই কিন্তু কোশ্চেন আসে, বিভিন্ন বোর্ডে কিন্তু প্রশ্নগুলো আসে। এবং 3 নম্বর গুরুত্বপূর্ণ টপিকসটা হচ্ছে বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের যে 3টা অংশে বিভক্ত করা হয়েছে, এইগুলো থেকেও কিন্তু আমাদের প্রশ্নগুলো আসে। তাহলে এক কথায় আমি বলতে পারি যে এই প্রথম পত্রের 2য় অধ্যায় থেকে প্রায় 2 সেট প্রশ্ন আসবে। এর মধ্যে আমি তোমাদের কয়টা টপিক দিয়েছি? 3টা টপিকস দিয়েছি। এই 3টা টপিকস থেকে কিন্তু তুমি 2 সেট কোশ্চেন কমন পাচ্ছ। তাহলে আমাদেরকে ভালো রেজাল্ট করার জন্য আসলে কম পড়েও কিভাবে আমরা কমন পেতে পারি সেগুলো কিন্তু তোমাদের দেখাচ্ছি। যে বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের যে 3টা অংশ রয়েছে, যে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, প্লাইস্টোসিন কালের সোপান সমূহ এবং সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, এই 3টা অংশ এটার মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত। তাহলে এই স্থান থেকে আমরা কিন্তু সেই কোশ্চেনগুলো কিন্তু পেয়ে যাব। ওকে, তাহলে আমরা যদি বাংলাদেশের যে পৃথিবীর যে অভ্যন্তরীণ যে গঠনগুলো রয়েছে, এই পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের মধ্যে দেখো যে 3টা অংশ রয়েছে। এখন তো এই মূল আলোচনা তো এখন করার সময় না, তাই না? আমি তোমাদেরকে জাস্ট কোন বিষয়গুলো লিখতে হবে বা চিত্র আঁকতে পারলে তোমাদের ভূগোলের মার্ক সবচেয়ে বেশি আসে, আমি সেই বিষয়গুলো কিন্তু তোমাদের কিন্তু দেখাই দিব। এর মাঝে আমি আরেকটু তোমাদেরকে বলে নিই, তোমরা যারা আমার ক্লাস করছো আশা করি তোমাদের মতামতটা এখানে তোমরা লিখবা যে আসলে এটা ক্লাসটা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, বা কিভাবে নিলে তোমাদের জন্য সুবিধা হয়, সেই বিষয়গুলো কিন্তু তোমরা জানাবা। আর এর সাথে সাথে আশা করি তোমরা প্রত্যেকেই একটা করে শেয়ার দিবা আর কি ক্লাস, যাতে আমাদের পড়ালেখার প্ল্যাটফর্মটাও সবার কাছে পরিচিতি পাই, সাথে করে তোমার বন্ধুরাও এখান থেকে উপকৃত হতে পারে। ওকে, তাহলে দেখো আমরা অশ্বমণ্ডলের এই যে 3টা অংশের মধ্যে প্রথমটা হচ্ছে অশ্বমণ্ডল। কিন্তু এই যে পৃথিবীর এই গঠনের যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখি, এই যে পৃথিবীটা আমরা দেখছি, এইটা কিন্তু সর্বপ্রথম কিন্তু বাষ্পপিণ্ড ছিল, উত্তপ্ত বাষ্পপিণ্ড আকারে কিন্তু পৃথিবীর এই অংশগুলো ছিল। একটা পর্যায়ে কিন্তু পৃথিবীর এই 3টা অংশ কিন্তু গঠিত হয়েছে। আর এই 3টা অংশের মধ্যে আমরা যদি বলি যে পৃথিবীর এই যে একটা চিত্র এখানে দেয়া রয়েছে, এখান থেকে বা চিত্র দিয়ে আমি কিন্তু এই 3টা অংশ কিন্তু টোটালি ভাবে আলোচনা করে জানাতে পারি। এখন বিষয়টা হচ্ছে আমাদের অনেক সময় এই যে 3টা স্তর রয়েছে, 3টা স্তরের মধ্যে পার্থক্য চাইতে পারে, 3টা স্তরের তোমার সম্পর্ক চাইতে পারে, আবার পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কেও আলোচনা চাইতে পারে। তাহলে বিভিন্নভাবে চাইতে পারে, তুমি তখন কি করবা যে এইগুলো সম্পর্কে কিন্তু একটা চিত্রের মাধ্যমে কিন্তু উপস্থাপন করতে পারো। ওকে, আদিল আহমেদ আসিফ বলতেছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়ালেই ভালো হবে। হ্যাঁ, আমি সেই বিষয়গুলোই কিন্তু তোমাদেরকে কিন্তু পড়াচ্ছি, যেইগুলো পরীক্ষায় আসবে সৃজনশীল এমসিকিউতে, আমি সেই ইম্পর্টেন্ট টপিকসগুলোই কিন্তু তোমাদেরকে পড়াচ্ছি। আর তোমাদের সাজেশন এগুলো দিয়ে দেওয়া হবে, টেনশন করো না। তোমরা শুধু জাস্ট এখন ক্লাস করো। এই ক্লাস করার সাথে সাথে মনে করো যে তুমি বাসায় পড়তেছো, তোমার পরীক্ষার জন্য পড়া লাগবে, তাই না? সেই পড়াটা তুমি আমার ক্লাসের সাথে সাথেই তোমার একবারে হয়ে যাবে। তাহলে তোমার আর বেশি কিছু কিন্তু পড়া লাগছে না। আমি যেগুলো তোমার পরীক্ষার জন্য পড়া লাগবে আমি তোমার সেইগুলো এখানে পড়াচ্ছি। এর মানে কি যে আমি শুধু ক্লাস নিয়ে যাব এটা না, যে আমার ক্লাসের সাথে সাথে তোমার প্রস্তুতি একবারে হয়ে যাবে, এইভাবে কিন্তু আমি ক্লাসগুলো কিন্তু নিচ্ছি। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন পৃথিবীর এই যে অভ্যন্তরীণ গঠনের যে চিত্রটা এখানে একটা দেওয়া আছে, তবে তুমি কিভাবে লিখবা? পরীক্ষায় যদি আসে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে আলোচনা করো, তাহলে তুমি কিভাবে লিখবা? তুমি জাস্ট ধরো এইভাবে একটা চিত্র দিবা, যেমন এই যে আমরা যদি পৃথিবীর ব্যাসার্ধ এই পর্যন্ত নিই, তাহলে এইভাবে এই অংশটুকু আমরা আলোচনা করবো, তাই তো? তাহলে এইভাবে তুমি একটা চিত্র অঙ্কন করবা, এবং চিত্র অঙ্কন করে এইভাবে তুমি আসলে কিছু অংশগুলো দিলা, যে পর্বতের অংশ দিলা, বা পৃথিবীর উপরস্থ যে ভূমিরূপের যে অংশটা অশ্বমণ্ডল, তাহলে এইভাবে কিন্তু তুমি বিভক্ত কিন্তু করতে পারো। দেখো তুমি কিভাবে তোমার পরীক্ষার প্রশ্নে আসলে লিখবা।
হ্যাঁ আসলে তোমাদের সময় তো এজন্যই তো কম, এজন্য তাড়াতাড়ি আমি পড়াচ্ছি যাতে একবারে তোমার আসলে উত্তরপত্র সহ তোমার মুখস্থ হয়ে যায়, ঠিক আছে? তাহলে এই যে প্রথমের এই অংশটুকু অশ্বমণ্ডল, এই অংশটুকু গুরুমণ্ডল, এই অংশটুকু কেন্দ্রমণ্ডল। এখন এইগুলোর মধ্যে তুমি কি করবা, যে কতটুকু বিস্তৃতি রয়েছে, যে মোট অংশ যে ৬৩৭১ কিলোমিটার পর্যন্ত কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ এখানে কিন্তু দেওয়া রয়েছে। এখন এই যে কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, এর আবার পার্থক্য, এর আগে আবার অংশগুলো রয়েছে। এখানে যে ঊর্ধ্ব গুরুমণ্ডল এবং নিম্ন গুরুমণ্ডল, ঊর্ধ্ব কেন্দ্রমণ্ডল এবং বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডল, এইগুলোর আবার পার্থক্য আছে। এইগুলো কিন্তু তোমাদেরকে কিন্তু দেখে নিতে হবে, ঠিক আছে? এইগুলো সম্পর্কে একটু আমি দেখালাম, এগুলো আরো একটু ডিটেলস আলোচনা আমরা এখন শুরু করি। চিত্রটা কিভাবে লিখতে হবে জাস্ট ওটা তোমাদেরকে কিন্তু দেখাই দিলাম, ঠিক আছে? এখন মূল বিষয়টা হচ্ছে যে তোমাদের যদি পরীক্ষায় একটা চিত্র দেয়া থাকলো, সেই চিত্রে ধরো অশ্বমণ্ডলের অংশটুকু ক নাম্বার দিয়ে তোমাকে দেখানো হলো, এইটা দিয়ে তুমি কিভাবে অশ্বমণ্ডলের বৈশিষ্ট্য আলোচনা করতে হবে। এখন একটা অংশের বৈশিষ্ট্য আলোচনার জন্য তোমার কি কি বিষয় লিখতে হবে এটা আমি তোমাদের দেখাচ্ছি। সর্বপ্রথম লিখবা যে ওই স্তরটা কতটুকু বিস্তৃতি রয়েছে, অশ্বমণ্ডলের অংশটুকু কতটুকু বিস্তৃতি রয়েছে, এই স্তরের আপেক্ষিক গুরুত্ব কতটুকু রয়েছে, এই স্তরের তাপমাত্রা কতটুকু রয়েছে, এই স্তরের মধ্যে কোন কোন পদার্থ রয়েছে, এই বিষয়গুলো কিন্তু এই তিনটা স্তরের মধ্যে কিন্তু লিখতে হবে। এখন আরেকটা বিষয়, তোমাদের বইতে যে পৃথিবীর ভর দেয়া রয়েছে, ওজন দেয়া রয়েছে, আপেক্ষিক গুরুত্ব দেয়া রয়েছে, এইগুলো তোমাদের অনেক সময় কিন্তু বুঝতে অসুবিধা হয়। এই বিষয়গুলো হচ্ছে যেমন আপেক্ষিক গুরুত্ব বলতে যে এই যে অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, এই স্তরগুলোর যে কতটুকু অশ্বমণ্ডল থেকে গুরুমণ্ডল কতটুকু ভারী, এর যে একটা অনুপাতটাই সেটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, এগুলো কিন্তু দেওয়া হয়। এখন এই যে অশ্বমণ্ডলের কথা যদি আমরা বলি, এটা তো একদম ভূত্বক এখানে রয়েছে, এখানে গ্রানাইট স্তর রয়েছে, তাহলে এই স্তরগুলো সম্পর্কে কিন্তু আমরা জানলাম। তারপরে কি রয়েছে যে এই স্থানে যে তাপমাত্রা সর্বোচ্চ প্রায় ১০০০ ডিগ্রি সেলসিয়াস, আমরা যত নিচেই যাব তত কিন্তু তাপমাত্রাটা কিন্তু এখানে বৃদ্ধি পাবে। আর অশ্বমণ্ডলে কিন্তু সিলিকন এবং অ্যালুমিনিয়ামের পরিমাণটা বেশি রয়েছে। হ্যাঁ, সিলিকন এবং অ্যালুমিনিয়ামের পরিমাণটা বেশি রয়েছে, এই জন্য অশ্বমণ্ডলের এই স্তরকে গ্রানাইট স্তর বা এই স্তরকে শিয়াল স্তর কিন্তু বলা হয়। তাহলে বিভিন্নভাবে তোমার নামকরণ করে আমাদের কিন্তু সৃজনশীল প্রশ্নে কিন্তু এগুলো চাইতে পারে। তারপরে কি গুরুমণ্ডলের যে অংশটুকু রয়েছে, যে গুরুমণ্ডলের অংশ হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে বিস্তৃত, প্রায় ১০০ কিলোমিটার থেকে শুরু করে ২৮৮৫ কিলোমিটারের মধ্যে কিন্তু এই গুরুমণ্ডলের বিস্তৃতি রয়েছে। এই বিস্তৃতির মধ্যে দেখো কোন পদার্থ বেশি রয়েছে, সিলিকন এবং ম্যাগনেসিয়াম, এইটাকে বলা হয় হচ্ছে সীমা স্তর, এবং সীমা স্তরের আরেকটা নাম হচ্ছে ব্যাসল্ট স্তর। তাহলে এইগুলো কিন্তু মনে রাখবো, ঠিক আছে? এখন এই যে গুরুমণ্ডলের যে দুইটা স্তর রয়েছে, এর মধ্যে যে অশ্বমণ্ডল থেকে আমি গুরুমণ্ডলে আসলাম, এর একটা বিরতি রয়েছে, এর একটা রেখা রয়েছে। এই অশ্বমণ্ডল থেকে গুরুমণ্ডলের একটা বিভক্তকারী রেখা রয়েছে, যার নাম হচ্ছে মোহ বিযুক্তি রেখা। তার নাম হচ্ছে মোহ বিযুক্তি রেখা। আবার বলে যে কনরাড বিযুক্তি রেখা কাকে বলে, এটাও জানবা যে আমাদের যে গ্রানাইট স্তর রয়েছে এবং ব্যাসল্ট স্তর রয়েছে, এই গ্রানাইট স্তর এবং ব্যাসল্ট স্তরের মাঝে হচ্ছে কনরাড বিযুক্তি রেখা রয়েছে। তাহলে এইগুলো কিন্তু ছোট ছোট বিষয় তোমার এমসিকিউতেও কিন্তু প্রশ্ন আসবে। আমি হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্ন ইম্পর্টেন্ট বিষয়গুলো কিন্তু আমি দেখাইছি। তোমাদের সৃজনশীল কিভাবে প্রশ্ন আসতে পারে, কোনগুলো আসতে পারে, এবং এমসিকিউ প্রশ্ন কোনগুলো আসতে পারে, আমি সেইগুলোও কিন্তু আজকের সাজেশন কিন্তু আমি দিব, ঠিক আছে? ওকে, এখন এই যে গুরুমণ্ডলের যে দুইটা অংশ দেখো, যে গুরুমণ্ডলের যে বহির্গুরুমণ্ডল, এটা হচ্ছে ১০০ থেকে ৭০০ কিলোমিটারের মধ্যে রয়েছে। এইখানে রয়েছে সবচেয়ে যে কি রয়েছে, যে ক্লোপেসীমা রয়েছে, বলা হয় যে ক্লোপেসীমা মানে ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম, এই অংশটুকু রয়েছে। এবং এই অংশে যে বহির্গুরুমণ্ডলের অংশকে বলা হয় তরল স্তর। এটা কিন্তু পরীক্ষা আসে যে বহির্গুরুমণ্ডলে পদার্থ কোন অবস্থায় আছে, তরল অবস্থায় কিন্তু বেশি থাকে। আর অন্তর্গুরুমণ্ডল ৭০০ থেকে ২৯০০ মানে ২৮৮৫ কিলোমিটার পর্যন্ত রয়েছে। আর এখানে হচ্ছে নিফেসীমা এটাকে বলা হয়।
ওকে। আর কেন্দ্রমণ্ডলে কিন্তু এই যে নিকেল এবং লোহার পরিমাণ বেশি থাকে বলে একে বলা হয় নিফিয়া মণ্ডল বলা হয় থাকে। এই যে বৈশিষ্ট্য যে বিষয়গুলো রয়েছে এইগুলো এবং গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের যে পার্থক্য করছে যে রেখাটা তার নাম হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। এই যে সংক্ষেপে যেই অংশগুলো আলোচনা করলাম এই সমস্ত বিষয়গুলোই কিন্তু তুমি পরীক্ষায় লিখলে পারে তুমি ভালো মার্ক পেয়ে যাবা, ঠিক আছে। তাহলে আমাদের একটা মনে করো একটা কোশ্চিনের যে অংশটা সেটা কিন্তু আমরা তোমাদেরকে দেখাই দিলাম। এরপরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ টপিকসটা হচ্ছে পর্বত। তাহলে এই যে পর্বত থেকে কিন্তু প্রত্যেক বছরই কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। এই পর্বতটা হচ্ছে কি যে তোমার সংজ্ঞা তো লিখবাই, পর্বত সৃষ্টি হওয়ার কিছু কারণ রয়েছে এবং 5 প্রকারের পর্বতের উদাহরণগুলো, এইগুলো সম্পর্কে জানলে হয়ে যাবে। তাহলে পর্বতটা কি? এই দেখো যে ভূপৃষ্ঠের অতি উচ্চ সুবিস্তৃত এবং খাড়া ঢাল বিশিষ্ট এই শিলাস্তরকে আমরা পর্বত কিন্তু বলে থাকবো। তবে পর্বতের ক্ষেত্রে দেখো 2000 ফুট বা 600 মিটার পর্যন্ত উচ্চতা লাগবে। কি লাগবে? 2000 ফুট বা 600 মিটার পর্যন্ত কিন্তু উচ্চতা লাগবে। এই পর্বতের যে 5টা অংশ রয়েছে এইগুলোর মধ্যে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে কিন্তু আসে যে ভঙ্গিল পর্বত এবং আগ্নেয়জাত পর্বত। তাহলে ভঙ্গিল পর্বত এবং আগ্নেয়জাত পর্বত থেকে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে আমাদের হচ্ছে প্রশ্ন কিন্তু এসে থাকে। কারণ এইগুলোর পার্থক্যগুলো কিন্তু আমি তোমাদেরকে একটু দেখাই। তবে তার আগে যদি আমি একটু চিত্র দেখাই যে এই স্থানে যে কি কি পর্বতগুলো রয়েছে, যেমন পৃথিবীর যে সবচেয়ে বেশি বড় পর্বত যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ভঙ্গিল পর্বত। আর ভঙ্গিল পর্বত হচ্ছে পৃথিবীর যে প্রধান যে পর্বতগুলো আছে কি কি, এশিয়ার হিমালয় পর্বত রয়েছে, উত্তর আমেরিকার রকি পর্বত রয়েছে, ইউরোপের আল্পস, দক্ষিণ আমেরিকার আন্দিস পর্বত। এই যে বিশাল বিশাল পর্বতগুলো কিন্তু ভঙ্গিল পর্বত এইটার মাধ্যমে সৃষ্টি হয়েছে। আর এইগুলো হচ্ছে তোমার পাললিক শিলা জীবাশ্ম জ্বালানি কিন্তু ভঙ্গিল পর্বতে জীবাশ্ম জ্বালানি কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। তাহলে আমি এই চিত্রের সাহায্যে কিন্তু তোমাদেরকে কি কি বিষয়গুলো দেখানো যায় সেই বিষয়গুলো কিন্তু আমি দেখাই দিচ্ছি এবং এইগুলো কিন্তু তুমি পরীক্ষায় লিখবা। আর এই যে আমাদের যে পিডিএফ এর যে অংশটা আমি সেইগুলো তোমাদেরকে কিন্তু আমাদের গ্রুপে আপলোড করে দিব, অবশ্যই তোমরা সেইগুলো দেখে নিবা এবং এইখান থেকে যেগুলো পড়াচ্ছি এগুলো দেখলে তুমি ভালো মার্ক করতে পারবা। মানে আগ্নেয় পর্বত, আগ্নেয় পর্বতটা হচ্ছে পৃথিবীর যে ভূ অভ্যন্তরে যে ম্যাগমাগুলো রয়েছে এই ম্যাগমাগুলো পৃথিবীর ভূপৃষ্ঠ ভেদ করে যখন বাইরে চলে আসে এবং সেইগুলো যখন একটা পর্বত আকারের সৃষ্টি করবে সেগুলো আগ্নেয় পর্বত বলা হয়ে থাকে। দেখো একটা চিত্র কিন্তু আমি এখানে দেখাই দিয়েছি। এখন এই যে আগ্নেয় পর্বতের কয়েকটা উদাহরণ এমসিকিউর জন্য, সৃজনশীলের জন্য এই পর্বত থেকে একটা উদাহরণ মনে করো মাস্ট আসবে। পর্বত থেকে উদাহরণ যেমন এই যে ইতালির ভেসুভিয়াস, জাপানের তোমার ফুজিয়ামা কোন ধরনের পর্বত? আগ্নেয় পর্বত। তাহলে এই পার্থক্যগুলো কিন্তু তোমাকে পড়ে নিতে হবে। তারপর কি ল্যাকোলিথ পর্বত, এই পর্বতটা আসলে কিভাবে সৃষ্টি হয়? ধরো এই যে আগ্নেয় পর্বতটা পৃথিবীর অভ্যন্তর থেকে যে ম্যাগমাগুলো ছিল বের হয়ে এসে একটা পর্বতের সৃষ্টি করে, কিন্তু ল্যাকোলিথ পর্বতটা হচ্ছে এই ম্যাগমাগুলোই যখন নিচে জড়ো হয়ে থাকে, জমা হয়ে থাকে এবং পৃথিবীর ভূপৃষ্ঠ ভেদ করে বের হয়ে আসতে পারে না, তখন তাকে আমরা বলবো ল্যাকোলিথ পর্বত। এর একটা উদাহরণটা হচ্ছে যুক্তরাষ্ট্রের যে হেনরি পর্বত। আমরা কিরকম হতে পারে যদি কোনো তোমার শরীরে যদি ফোড়া হয়, শরীরে যদি ফোলা হয় দেখবা যে ফুলে ফুলে থাকে, তাই না? টিউমারের মতো আর কি ফুলে থাকে, ওটা বের হতে পারে না। ঠিক এই ল্যাকোলিথ পর্বতটাও এইভাবে কিন্তু সৃষ্টি হয়। চ্যুতি স্তূপ পর্বতটা কি? এই যে ভঙ্গিল পর্বত সৃষ্টি হওয়ার সময় এই যে ত্বকের কোনো অংশ যখন খারাপভাবে আসলে চ্যুতি বা কোনো ফাটল সৃষ্টি হবে তখন এইখানে কি হয়, দুইটা পর্বতের একটা ভূমি নিচে নেমে যায় আরেকটা ভূমি উঁচুতে চলে যায়। এইভাবে এই চ্যুতি স্তূপে একটা পর্বত সৃষ্টি হয়, যেমন জার্মানির ব্ল্যাক ফরেস্ট। তাহলে এই যে বিষয়গুলো তোমাদেরকে আমি দেখালাম যে ছোট ছোট বিষয়গুলো, এইগুলো জানলেই তুমি এইগুলো ভালো করে লিখতে পারবা। হ্যাঁ, 10টা পয়েন্ট আমাদেরকে 10টা পয়েন্ট কিন্তু দেয়া লাগবে না, তোমার পর্বতের পার্থক্য আসবে না। পর্বতের কিরকম প্রশ্ন আসবে যে আসলে দুইটা পর্বতের বৈশিষ্ট্য আলোচনা করো, যেমন কি আসতে পারে যে ভঙ্গিল পর্বত আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্য আলোচনা করো। ঠিক আছে, তোমার এই যে পার্থক্য পর্বতের ভিতরে পার্থক্য আসতে পারে, পার্থক্যর বিষয়গুলো তুমি বৈশিষ্ট্যের মধ্যে করে লিখবা আর কি। তোমার গ নাম্বারের জন্য সর্বোচ্চ তুমি 1.5 পেজ লিখতে পারো, এর বেশি তো লেখার কোনো মানে হয় না বা প্রয়োজনীয় হয় না।
ঠিক আছে, এই বিষয়গুলো আমি যেগুলো বললাম সেই বিষয়গুলো কিন্তু এই স্থানে আমি তোমাদের ইনক্লুড করে দিছি। তোমরা এইগুলো দেখে পড়লে বা এই যে ক্লাস করলে কিন্তু তুমি এখান থেকেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু একবারে পেয়ে যাবা। ঠিক আছে, আমি বেশি সময় করব না, যাতে তোমাদের অল্প সময়ের মধ্যে ভালো একটা প্রস্তুতি হয়, সেই বিষয়গুলো কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করব। এখন আমরা দেখি যে বাংলাদেশের যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যর মধ্যে আসলে কি ধরনের প্রশ্ন আসলে আসে। তাহলে বাংলাদেশে, আচ্ছা আমি কি খুব দ্রুত করতেছি নাকি আসতে যাচ্ছি, তোমরা যদি একটু কমেন্টে জানাতে, বা আমার কথাগুলো তোমরা ইজিলি বুঝতে পারতেছো কিনা, আমার কথাটা তোমরা আসলে বুঝতে পারতেছো কিনা, বা আরো একটু স্লো পড়াবো কিনা, এই বিষয়গুলো তোমাদের কাছে জানতে চাচ্ছি। ওকে, ঠিক আছে, হ্যাঁ, ওকে। তাহলে দেখি এখন আমাদের বাংলাদেশের ভূপ্রাকৃতিক যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেইগুলোর মধ্যে আমাদের প্রশ্ন কিন্তু আসে। এবং তার আগে বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের এই চিত্রটা দেখি। দেখো, এটা বাংলাদেশের একটা চিত্র, তাই তো? আর বাংলাদেশের চিত্রের মধ্যে যে এই অংশগুলোকে, ভূপ্রকৃতির এই অংশগুলোকে তিনটা অংশে বিভক্ত করা হয়। একটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, প্লাইস্টোসিন কালের সোপান সমূহ এবং সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। এইগুলো কিন্তু আমাদের এই টপিকস। এখন এই যে টারশিয়ারি যুগের পাহাড় দেখো কোথায়, যে এই দেখো পার্বত্য চট্টগ্রামের এই অংশটুকু, এখানে হচ্ছে ত্রিপুরার পাহাড় রয়েছে, এবং সিলেট এবং ছাতকের যে পাহাড় রয়েছে এইগুলো কিন্তু এই অংশ। তাহলে এক কথায় দেখো, বাংলাদেশের টোটালি যে পূর্ব আসে, বাংলাদেশের পূর্ববাসের যে ভূমিরূপটা রয়েছে, এগুলো সবই হচ্ছে টারশিয়ারি যুগের সময় সৃষ্টি হয়েছে। এর মানে যে পৃথিবীতে যে পর্বত যখন সৃষ্টি হয়, যে হিমালয় পর্বত সৃষ্টি হয়, আরাকান পর্বত সৃষ্টি হয়, ঠিক এই সৃষ্টি হওয়ার সময় ঠিক দেখো বাংলাদেশের এই পার্বত্য চট্টগ্রামের পাশে কি আমরা দেখি মায়ানমার দেখি না, এই মায়ানমারের আরাকান পর্বত যখন সৃষ্টি হয়, সৃষ্টি হওয়ার সময় সেই পর্বতের পাদদস্থ ভূমিরূপ থেকে কিন্তু বাংলাদেশের এই টারশিয়ারি যুগের পাহাড় কিন্তু সেই সময় গড়ে উঠেছে। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু দেখতে হবে, বা এই বিষয়গুলো কিন্তু আমাদের একটু লিখতে হবে আর কি। দেখুন, টারশিয়ারি যুগের পাহাড় সমূহের এই বিষয়গুলো। ওকে, এখন তারপরে কি রয়েছে দেখো, প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। বাংলাদেশের ভূমিরূপের আরেকটা অংশ কি প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। মানে এইগুলো কিভাবে সৃষ্টি হয়েছে, এই যে প্লাইস্টোসিন কালের সোপান সমূহ তিনটা উপায় রয়েছে। একটা হচ্ছে বরেন্দ্রভূমি, মধুপুরের গড়, মধুপুর এবং ভাওয়ালের গড়, আর হচ্ছে লালমাই পাহাড়। এখন দেখো যে এই চিত্র অঙ্কন করে তুমি যখন এইভাবে দেখাই দিবা, তখন কিন্তু তুমি জাস্ট একটু আলোচনা করলে এবং চিত্রটা দিলে তুমি এখানে ফুল মার্ক পেয়ে যাবা। এই যে বরেন্দ্রভূমির এই অংশগুলোতে দেখো, রাজশাহী, নওগাঁ, এই অঞ্চলগুলো কিন্তু বরেন্দ্রভূমির অংশ বলা যেতে পারে। আর এই স্থানে যেমন এখানে পদ্মা নদী কিছু দেখছো, যে পদ্মা নদী এখানে হচ্ছে তোমার এই সাইডে হচ্ছে তোমার ব্রহ্মপুত্র নদ আছে, ব্রহ্মপুত্র নদ, এবং এদিকে যমুনা নদী। এই যে অংশগুলো, এই নদী বিধ্বস্ত অংশগুলো কিন্তু এই স্থানে বরেন্দ্রভূমিতে এই ভূমিরূপ সৃষ্টি করেছে। কখন? প্লাইস্টোসিন কালের সময়। তারপরে কি রয়েছে দেখো, মধুপুর এবং ভাওয়ালের গড়। এখানে কিন্তু দুইটা অংশ রয়েছে। মধুপুর হচ্ছে তোমার এই যে তোমার টাঙ্গাইল জেলা রয়েছে, তাই না, যে টাঙ্গাইল জেলা, এই অংশগুলোকে আমরা মধুপুর গড় বলবো, এবং ঢাকা জেলা, গাজীপুর, এই জেলাগুলোকে আমরা তোমার ভাওয়ালের গড় বলবো। ঠিক আছে, এই অঞ্চলে এই ভূমিরূপ সৃষ্টি হওয়ার কারণে এর নামকরণ কিন্তু এভাবে করা হয়েছে। আর কুমিল্লায় যে লালমাই পাহাড়, এইগুলো আর কি বাংলাদেশের ভূমিরূপ এই অংশটুকু রয়েছে। ওকে, বাংলাদেশের এই ম্যাপ, হ্যাঁ ম্যাপ একে একটু জাস্ট তুমি এত ভালো হওয়া লাগবে না যে বাংলাদেশের মানচিত্র দেখাই দেওয়ার পরে এই ভূমিরূপের এই অংশটুকু জাস্ট তুমি একটু চিত্রের মাধ্যমে দেখাই দেবা, এই আর কি। তারপরে যে বাংলাদেশের প্রায় 80% ভূমিটাকে, কত পার্সেন্ট? 80%। এখানে 80% ভূমিটা হচ্ছে এই সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি কিন্তু মাধ্যমে গড়ে উঠেছে। এখন এইগুলোকে আবার বিভিন্নভাবে ভাগ করা হয়, সেই বিষয়গুলো কিন্তু এখন আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে এই সাম্প্রতিককালের প্লাবন সমভূমি থেকেও কিন্তু আমাদের পরীক্ষার প্রশ্নগুলো আসে। টারশিয়ারি যুগের পাহাড়ের এই তিনটা অংশ রয়েছে যেটাগুলো দেখালাম,
যে চট্টগ্রামের পাহাড়, ত্রিপুরার পাহাড় এবং সিলেটের সাতকের পাহাড়, এগুলোর আলাদা আলাদাভাবে তোমার বৈশিষ্ট্য আলোচনা করতে হবে। যে চট্টগ্রামের যে পাহাড়গুলো রয়েছে, এখানে এক কথায় যে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের যে পাহাড়গুলো রয়েছে সেইগুলো কিন্তু কি কি, যে রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি এই জেলাগুলো কিন্তু পার্বত্য চট্টগ্রামের। এখানে বড় বড় যে পাহাড়গুলো রয়েছে, তাজিং ডং বিজয় রয়েছে এবং এখানে কি রয়েছে যে কিউক্রাডান রয়েছে, এই পাহাড়গুলো রয়েছে। এবং এই অঞ্চলে দেখো পর্ণমোচী বৃক্ষ, তোমাদের পরীক্ষায় প্রশ্ন আবার এমসিকিউতে আসে যে পার্বত্য চট্টগ্রামে বা টারশিয়ারি যুগের পাহাড়ে কোন ধরনের আসলে বৃক্ষ থাকে। পর্ণমোচী বৃক্ষ, কি কি বৃক্ষ রয়েছে, গর্জন, তারপরে সেগুন, এগুলো রয়েছে। আবার চিরহরিৎ বৃক্ষ রয়েছে, চাপালিশ, তেলসুর, এগুলো। ওকে, তারপরে এখানে প্রচুর বাঁশ এবং বেত জন্মে, যেগুলো কর্ণফুলী কাগজ কল কিন্তু সৃষ্টি হয়েছে এই স্থানে। এগুলো কিন্তু তোমরা একটু দেখে নিবা। ত্রিপুরার পাহাড়, এটা এত ইম্পর্টেন্ট না। ওকে, তারপরে প্লাস্টিসিয়ান কালের সোপানের মধ্যে এই যে তিনটা অংশ, এটাও কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু আসে। তাহলে এই যে প্লাস্টিসিয়ান কালের, হ্যাঁ আমাদের সাম্প্রতিক কালের, এইটা দেখাচ্ছি তোমাদের সাম্প্রতিক কালের যে প্লাবন সমভূমি কিভাবে গঠিত হয়েছে সেগুলো দেখাচ্ছি। তবে এই যে প্লাস্টিসিয়ান কালের সোপানের যে তিনটা বৈশিষ্ট্য রয়েছে, এইগুলো কিন্তু তোমাদের কিন্তু দেখে নিতে হবে। এই যে জেলাগুলোর নাম জানবা। তোমার অনেক সময় পরীক্ষায় এমসিকিউতে আসে কিরকম, যে ধরো চাঁপাইনবাবগঞ্জ জেলাটা আসলে বাংলাদেশের কোন ভূমিরূপের অন্তর্ভুক্ত, তখন কিন্তু এই যে বরেন্দ্রভূমি, এগুলো কিন্তু দেখে রাখতে হবে। এখন দেখো যে রংপুর, দিনাজপুর, এই অংশগুলো কিন্তু বরেন্দ্রভূমির অংশ। আর এই বরেন্দ্রভূমির মাটির রংটা কিছুটা হলুদ থেকে হলদে লালচে ভাব কিন্তু এই ভূমিরূপে রয়েছে। দেখো বরেন্দ্রভূমি একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য, তবে সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা হচ্ছে 6 থেকে 12 মিটার পর্যন্ত। তবে আমরা জানি যে বাংলাদেশের উত্তরে কিন্তু কি রয়েছে, যে হিমালয় পর্বত রয়েছে, তাই না? বাংলাদেশের উত্তরে হিমালয় পর্বত রয়েছে। এটা ধরো যে পর্বতের শৃঙ্গ যদি ধরো, এটা 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 মনে করো যে আসলে হিমালয় পর্বত, কোথায় হিমালয় পর্বত, ঠিক এইটা যদি পর্বতের হিমালয়, ভারতের হিমালয়, ভারতীয় উপমহাদেশের হিমালয় পর্বত দেখো, এই যে পর্বতের যে পাদদেশস্থ যে ভূমিরূপটা রয়েছে, এই ভূমিরূপের এই অংশটুকু ধরো বাংলাদেশের ভূমিরূপের একটা অংশ, ঠিক আছে? এখানে ধরো বাংলাদেশের এই অংশটুকু চলে গেছে, এর মানে তাহলে বাংলাদেশের এই অঞ্চলে কোনগুলো রয়েছে, দেখো পঞ্চগড় আছে এখানে, রংপুর, দিনাজপুর, এই জেলাগুলো ঠিক অনেক উচ্চতা রয়েছে। ঠিক এই যে নিচে এইদিকে কিন্তু রয়েছে তোমার এই যে বরেন্দ্রভূমির অংশ, যেটার উচ্চতা কত, 6 থেকে 12 মিটার। কিন্তু আমরা যদি বাংলাদেশের একদম পঞ্চগড়, রংপুর, দিনাজপুর এই সকল জেলাগুলো দেখি, এগুলো এই পর্বতের মানে হিমালয় পর্বতের পাদদেশস্থ হওয়ার কারণে এর দেখো পঞ্চগড়ের উচ্চতা প্রায় 93 মিটার পর্যন্ত। পঞ্চগড়ের উচ্চতা কত, প্রায় 93 মিটার পর্যন্ত। কিন্তু যদি রংপুরের দক্ষিণ দিকের দিকে তাকাই, সেখানে প্রায় 27, সেখানে কত, 27। দেখো তাহলে কত এখানে উচ্চতা রয়েছে বা কত ঢাল রয়েছে, ঠিক পর্বতের পাদদেশই ভূমিরূপ হওয়ার কারণে। এইটা এই যে বলে যে পর্বতের এতটুকু উচ্চতা, মানে সমুদ্রের সমতল থেকে এই ভূমিগুলোর উচ্চতা কিন্তু নির্ণয় করা হয়ে থাকে। তারপরে দেখো কি, এই যে মধুপুর এবং ভাওয়ালেরগড়, এই টাঙ্গাইল, ময়মনসিংহ, তাহলে কোন কোন জেলা দুইটা, টাঙ্গাইল, ময়মনসিংহ জেলাগুলোকে কি বলা হয়, মধুপুরের গড় বলা হয়। মধুপুরের গড় কোথায় রয়েছে, টাঙ্গাইল এবং ময়মনসিংহ জেলাতে। আর এই যে ঢাকা জেলা এবং গাজীপুর জেলা হচ্ছে ভাওয়ালের গড়। মানে এখানে এই ভূমিরূপগুলো কিন্তু এই স্থানে সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এই বিষয়গুলো হয়ে গেল। এখন এর আয়তন কত দেখো, 4103 বর্গ মিটার পর্যন্ত। আর এই যে মধুপুর এবং ভাওয়ালের গড় ঠিক বাংলাদেশের মাঝ বরাবর কিন্তু এটা মানে মধ্যিখানে এক কোথায় ঢাকা জেলার আশেপাশে। আর এই স্থানে পত্র পতনশীল বৃক্ষের বনায়ন কিন্তু সৃষ্টি হয়েছে। তাহলে আর এখানে প্রধান বৃক্ষটা কি, গজারি। এইটা কিন্তু আমাদের এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন কিন্তু এসে থাকে। তারপরে লালমাই পাহাড় আছে, এগুলো দেখে নিবা। এখন আমরা দেখবো যে এই তোমাদের যেটা বেশি সমস্যা হচ্ছে, যে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। যে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি দেখো বাংলাদেশের মোট ভূমিরূপের কত অংশ, 80%। 80% মানে ওই যে টারশিয়ারি যুগের পাহাড় এবং
সাম্প্রতিককালে টারশিয়ারি যুগের পাহাড় এবং প্লাইস্টোসিন কালের সোপান, এই দুইটা অংশের ভূমিটা বাদ দিলে ঠিক 80% যে এলাকা রয়েছে সব কিন্তু এই সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। তাহলে এখন খেয়াল করো এই প্লাবন সমভূমি সাম্প্রতিক কেন নামকরণ করা হয়েছে? টারশিয়ারি যুগের পাহাড় এবং প্লাইস্টোসিন কালের সোপান এগুলো সৃষ্টি হওয়ার সময় ওই যখন পর্বত সৃষ্টি হয়েছিল, পর্বত সৃষ্টি হওয়ার সময় এই ভূমিরূপগুলো সৃষ্টি হয়েছে। কিন্তু এই যে আর আদার সাইডের যেমন এই যে আমরা যে বদ্বীপগুলোর যে বদ্বীপের যে অংশগুলো দেখি, নদী বিধ্বস্ত যে ভূমিরূপগুলো দেখি, এইগুলো কিন্তু আস্তে আস্তে এই পর্বতের থেকে যে পলিগুলো রয়েছে, এই পলিগুলো এই ধরো এটা গঙ্গা, এখানে যে গঙ্গা, তারপরে পদ্মা, এই পদ্মা, ব্রহ্মপুত্র নদীর এই অংশটুকু, যমুনা, তারপরে এদিকে সিলেট থেকে যে সুরমা নদী, এইগুলো থেকে যে নদী বিধ্বস্ত নদীর মাধ্যমে এই পর্বতের পলিগুলো আস্তে আস্তে বয়ে নিয়ে আসে এই যে নিচের ভূমিরূপগুলো আস্তে আস্তে ঠিক নদীর প্লাবন, নদীতে যে পানি থাকে এই নদীর দুপাশে প্লাবিত হয়ে এই ভূমিরূপগুলো আস্তে আস্তে পলির মাধ্যমে সঞ্চিত হয়ে কিন্তু আমাদের বর্তমান ভূমিরূপ কিন্তু দেখতে পাই। এই যে এখানে সাম্প্রতিককালের প্লাবন সমভূমিকে, যে প্লাবন সমভূমি মানে এই নদীর দুই পাশে প্লাবিত হয়ে এই ভূমিরূপের সৃষ্টি হয়েছে। আমরা দেখি যে বাংলাদেশে প্রায় কিন্তু এই যে ভূমিরূপের যে বন্যা হচ্ছে, যে আমাদের উজানের পানিগুলো কিন্তু এই নদীতে পলি সৃষ্টি করছে এবং এগুলোর ফলে নদীর যে তলদেশ কিন্তু ভরাট হয়ে গেছে। এর ফলে কিন্তু দুই পাশ দিয়ে কিন্তু বন্যা হয়ে সমস্ত এলাকা কিন্তু প্লাবিত করছে। এগুলোর মাধ্যমে এই যে ভূমিরূপগুলো কিন্তু সৃষ্টি হয়েছে। এখন এই যে তোমাদের এগুলো কিন্তু পরীক্ষায় আসে, এখন আমরা এই যে সাম্প্রতিককালে যে প্লাবন সমভূমি রয়েছে আমরা এগুলো দেখব। তাহলে কয়টা অংশে দেখানো হচ্ছে? 6টা। তবে তোমাদের অন্যান্য প্রকাশনীর বইতে তোমাদেরকে কিন্তু ওখানে 11টা পর্যন্ত কিন্তু দেখানো হয়ে থাকে। তবে সবার আগে মনে রাখতে হবে যে এই যে ভূমিরূপটা আসলে কোনগুলো। জাস্ট তুমি মনে দেখো যে পাদদেশীয় পলল সমভূমি। তাহলে এই যে পাদদেশীয় পলল সমভূমি দেখে আসলে আমরা কি বুঝতে পারছি? পাদদেশীয় পলল সমভূমি দেখে আসলে কি দেখতে পাচ্ছি আমরা? এটা দেখো পর্বতের যে নিচু বা পর্বতের নিচুর অংশ থেকে যে ভূমিরূপটা সৃষ্টি হয়েছে সেটা কিন্তু পাদদেশীয় পলল সমভূমি। এই কোন কোন জেলাগুলো রয়েছে? ঠিক বাংলাদেশের যে উত্তর দিকে এই যে রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, এই সকল জেলাগুলোই কিন্তু এই পাদদেশীয় পলল সমভূমির মধ্যে রয়েছে। তারপরে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা প্লাবন সমভূমি। এর মানেটা হচ্ছে এই যে কুষ্টিয়া জেলার উত্তর দিকে আর কি রাজশাহী জেলার মধ্যে যে জেলাগুলো রয়েছে সেগুলো হচ্ছে এই যে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা প্লাবন সমভূমির অন্তর্ভুক্ত। সিলেট অববাহিকা, সিলেট অববাহিকা কি? এই যে সিলেটে যে সুরমা নদী রয়েছে, যে সিলেটে যে সুরমা নদী রয়েছে এই সুরমা নদীতে কিন্তু এই আমাদের এই সিলেট অববাহিকা কিন্তু রয়েছে। তারপরে ত্রিপুরা বা কুমিল্লার সমভূমি, ঠিক এই যে কুমিল্লা জেলাতে রয়েছে, যে ঠিক কুমিল্লা জেলার এই স্থানে কিন্তু এই যে এই সমভূমি কিন্তু গড়ে উঠেছে। এক কথায় যে নদীর পাশে যেই ভূমিটা গড়ে উঠেছে সেইগুলোর উপর ভিত্তি করে এর নামকরণ করা হয়েছে। তবে সবচেয়ে বেশি পরিমাণে এই অংশ থেকে আসে এই বদ্বীপ নিয়ে। এই যে বদ্বীপগুলো রয়েছে এই বদ্বীপ সমভূমি নিয়ে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে আমাদের পরীক্ষা প্রশ্নগুলো আসে। দেখো বদ্বীপ কয়টা রয়েছে? সক্রিয় বদ্বীপ, মৃতপ্রায় বদ্বীপ, স্রোতজ বদ্বীপ। এর কারণ কি জানো? এর কারণটা হচ্ছে সক্রিয় বদ্বীপ মানে বাংলাদেশের এই যে নদী রয়েছে, যে যমুনা নদীর এই স্থান দিয়ে, তারপরে যে পদ্মা নদীর এই অংশ দিয়ে যখন এই নদীর এই অংশ দিয়ে যখন আস্তে আস্তে বদ্বীপ সৃষ্টি হওয়ার কার্যক্রম এখনো আছে, মানে পানি কিন্তু এখনো পর্যন্ত এখানে ভালোভাবেই তোমার প্রবাহিত হচ্ছে, এই জন্য এগুলোকে বলা হয় সক্রিয় বদ্বীপ। এই জেলাগুলো শরীয়তপুর, চাঁদপুর, এইখানে এখনো পর্যন্ত কিন্তু তোমার বদ্বীপ সৃষ্টি হচ্ছে। কিন্তু মৃতপ্রায় বদ্বীপটা হচ্ছে যেমন এই যে কুষ্টিয়া জেলা থেকে শুরু করে কুষ্টিয়া জেলা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এই জেলাগুলোতে এখন ওই যে উপরে যে তিস্তা নদী আছে, তিস্তা নদীতে বাদ দেওয়ার কারণে এই স্থানে কিন্তু সে পরিমাণে কিন্তু তোমার পলি কিন্তু বহন করে নিয়ে আসে না, নদীগুলো প্রায় পানি থাকে। এটা ওকে। সানজিদা হক বলছে অববাহিকা কি?
অববাহিকাটা হচ্ছে যে তোমার বলে নদী বাহিত অববাহিকা, মানে যে নদীতে যে নদীর যে একটা গতিধারা আছে তাই না, নদীর গতিধারার মাধ্যমে যে পলিগুলো নিয়ে আসছে, নদীর যে একটা গতিপথ আছে না, নদীর এক একটা নদীর এক এক রকম গতিপথ, এই গতিপথের এই অংশগুলোকে বলা হয় অববাহিকা। ঠিক আছে, তাহলে এই যে নদী পদ্মা নদীর অববাহিকার মাধ্যমে যে ভূমিরূপগুলো সৃষ্টি হয়েছে এইভাবে কিন্তু বোঝানো হচ্ছে। ঠিক আছে, এই বিষয়গুলো বুঝতে পারতেছো? তাহলে আমরা এত সময় পর্যন্ত এই অধ্যায়ের মেইন টপিকসগুলো কি সেই বিষয়গুলো কিন্তু আলোচনা করলাম। এখন আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখি যে আসলে এই অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশি পরিমাণে আসে। তাহলে এই অধ্যায় থেকে আসলে কোন কোশ্চেনগুলো আমাদের সবচেয়ে বেশি পরিমাণে আসে সেই বিষয়গুলো কিন্তু একটু দেখি। ওকে ওকে, একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি। দেখো তোমরা এখন উত্তর করবা যে আসলে এইখান থেকে আসলে কোন ধরনের এমসিকিউটা আছে। দেখো শিয়াল স্তর কোনটি বা শিয়াল স্তর কোথায় থাকে, তোমরা এক লিখবা হচ্ছে এক, এর উত্তর হচ্ছে ক বা খ গ, এরকম করে উত্তর লিখবা যে এইটার উত্তর কি হবে যে শিয়াল স্তর কোনটি। হ্যাঁ তোমরা উত্তর করো দেখি। হ্যাঁ এই এক নম্বরের উত্তর কি হবে আসলে একটু তোমরা প্রশ্ন দেখাও। বলতেছো একের গ একজন বলতেছে অশ্বমণ্ডল। ওকে দেখো আমরা এটা থেকে বুঝতে পারতেছি যে শিয়াল স্তর মানে সিলিকন এবং অ্যালুমিনিয়াম রয়েছে। আমি পড়ানোর সময় কিন্তু তোমাদেরকে কিন্তু দেখাই দিয়েছিলাম যে আসলে কোনটা হবে। ওকে এটা দেখতে পাচ্ছ, এটা কি হবে যে শিয়াল স্তর কোনটি, শিয়াল স্তর কোনটি, সিলিকন অ্যালুমিনিয়াম কোথায় রয়েছে, অষ্টমণ্ডলে রয়েছে, এটা হচ্ছে অষ্টমণ্ডল হবে। ওকে একজন প্রশ্ন করছো যে আসলে সমোন্নতি রেখা থেকে, আসলে সমোন্নতি রেখা থেকে আসলে এইটা এরকম প্রশ্ন করতে হবে তোমাদের আসে না, জাস্ট শুধু তোমাদের কোথায় আসে যে তোমাদের যে কি বলে তোমাদের হচ্ছে ব্যবহারিক পরীক্ষায় কিন্তু এই সমোন্নতি রেখার এই প্রশ্নটা কিন্তু এখান থেকে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে প্রশ্নটা কিন্তু আসে। তোমার থেকে এইভাবে জাস্ট হচ্ছে সমোন্নতি রেখার এই অংশগুলো এভাবে দেওয়া থাকে। হ্যাঁ এখন আমরা 2 নম্বর প্রশ্ন দেখি যে গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের বিচ্ছেদকারী তলকে কি বলে। তাহলে একের দেখো গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের বিচ্ছেদকারী তলকে কি বলে। দেখো পরীক্ষায় আমাদের এমসিকিউতে কিন্তু সবারই কিন্তু অধিকাংশ সমস্যা হয়, সৃজনশীল পরীক্ষা তুমি লিখতে পারো যাই তাই, কিন্তু এমসিকিউতে অনেক সমস্যা হয়, এগুলো কিন্তু ভালো করে দেখতে হবে। দেখো যে গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডলের বিচ্ছেদকারী তলকে কি বলে, এটা কি হবে দেখি। 2 এর হচ্ছে বলতেছো সাদিয়া সুলতানা সুমি বলতেছো ডি গুটেনবার্গ বিযুক্তি। তোমরা সবাই দেখি ই করো যে কোনটা হবে। এটা হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা, আর যে কনরাড বিযুক্তি রেখা রয়েছে এটা হচ্ছে গ্রানাইট স্তর ব্যাসল্ট স্তরকে বিভক্ত করেছে। মোহ বিযুক্তি রেখা এটা হচ্ছে অশ্বমণ্ডল গুরুমণ্ডলকে বিভক্তি করেছে। এইভাবে কিন্তু তোমরা এগুলো কিন্তু জেনে রাখো, পরীক্ষায় কোশ্চিন কোনগুলো আসবে সেটা কিন্তু বোঝা আগে দরকার। এখন 3 নম্বরে দেখো যে জাপানের ফুজিয়ামা কোন ধরনের পর্বত। তাহলে পর্বত থেকেও কিন্তু এটা পরীক্ষার প্রশ্ন আসে যে 3-এর প্রশ্ন উত্তর কি হবে। দেখো যে জাপানের ফুজিয়ামা কোন ধরনের পর্বত, জাপানের ফুজিয়ামা কোন ধরনের পর্বত, এটার উত্তর করো। যে রয়েছে কি ভঙ্গিল পর্বত, ক্ষয়জাত, সঞ্চয়জাত, ল্যাকলিত পর্বত। 3-এর কোনটা হবে, 3-এর বলতেছো যে আবু বক্কর শেখ সায়াম বলতেছে 3-এর ক ভঙ্গিল পর্বত। হ্যাঁ দেখো তো তোমাদের অনেক সময় দেখো এগুলো কিন্তু ভুল হতে পারে, তবে বিষয়টা হচ্ছে তোমাদের উত্তর আগে করতে হবে যে আসলে উত্তর কোনগুলো সঠিক। হ্যাঁ 3-এর দেখো 3-এর বলছে রাজ্যহীন রাজকন্যা, তোমার নাম জানি না অবশ্য, যাই হোক এখন বলছে সঞ্চয়জাত পর্বত। হ্যাঁ এটা জাপানের ফুজিয়ামাটা হচ্ছে সঞ্চয়জাত পর্বত, এর আরেকটা হচ্ছে আগ্নেয় পর্বত, এর আরেকটা কি, এর আরেকটা পর্বতের নামটা হচ্ছে আগ্নেয় পর্বত। এখন 4 নাম্বারটা দেখো যে 4 নাম্বারের এটা কি হবে যে বাংলাদেশের পর্বতের সাথে গঠনগত মিল রয়েছে কোন পর্বতের। দেখো এটা কিন্তু তোমাদের 17 সালের সকল বোর্ড পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা এসেছে, 17 সালের বোর্ড পরীক্ষায় কিন্তু এটা কিন্তু এসেছে
যে বাংলাদেশের পর্বতের সাথে গঠনগত মিল রয়েছে কোন পর্বতের? বাংলাদেশের পর্বতের সাথে যে কোনটা হবে, দেখো যে ফুজিয়ামা রয়েছে, আন্দিজ, হেনরি, ভিসুভিয়াস, কোনটা? যে বাংলাদেশের পর্বতের সাথে কোন পর্বতের আসলে মিল রয়েছে? হ্যাঁ শোনো, আগ্নেয় পর্বত এবং তোমার সঞ্চয়জাত পর্বত, এই দুইটা একই পর্বত। আগ্নেয় এবং সঞ্চয়জাত পর্বত সবই হচ্ছে একই পর্বত। এখন এই যে বাংলাদেশের পর্বতের সাথে কোন পর্বতের মিল রয়েছে, কারণ বাংলাদেশের পর্বত সৃষ্টি হয়েছিল কোন পর্বতের মাধ্যমে? যে হিমালয় পর্বত সৃষ্টি হওয়ার সময়, কিন্তু এর মানেটা হচ্ছে হিমালয় পর্বতের সময় কোন কোন পর্বত সৃষ্টি হয়েছে? পৃথিবীর যে বিখ্যাত যে পর্বতগুলো রয়েছে সেইগুলো, যেমন আন্দিজ পর্বত রয়েছে, হেনরি, তারপরে তোমার রকি পর্বত রয়েছে, এইগুলো সবই বাংলাদেশের পর্বতের সাথে কিন্তু মিল রয়েছে। তাহলে এর মানে 4-এর উত্তরটা হচ্ছে আন্দিজ পর্বত। 4-এর উত্তরটা কি? আন্দিজ পর্বত কিন্তু বাংলাদেশের পর্বতের সাথে মিল রয়েছে। আর 5 নম্বর দেখো যে পাদদেশীয় পললভূমি দেখা যায় বাংলাদেশের কোন অঞ্চলে? দেখো পাদদেশীয় পললভূমি এর মানেটা হচ্ছে আমরা যে পর্বতগুলো দেখি, এই পর্বতের ঠিক নিচের দিকে যে এখানে মালভূমি হতে পারে, পর্বতের পাদদেশীয় মালভূমি হতে পারে। যদি মালভূমির উচ্চতা পায় এখানে, তাহলে পাদদেশীয় মালভূমি হবে। আবার যদি পর্বতের পত্র গাত্রে যদি সেটা সমভূমির উচ্চতা হয়, তাহলে সেটা হচ্ছে পাদদেশীয় পললভূমি বা সমভূমি হবে। এখনো এই যে পললভূমি বলতে এখানে সমভূমি বোঝাচ্ছে। পাদদেশীয় পললভূমি দেখা যায় কোনটা? বাংলাদেশের এই অংশটুকু কোনটা হবে সেটা বলো। 5-এর বলতেছো কি সাদিয়া সুলতানা বলতেছো গ। হ্যাঁ, এটা হচ্ছে উত্তর আছে গ হবে, রংপুর এবং দিনাজপুর। কারণ দেখো রংপুর এবং দিনাজপুর বাংলাদেশের ঠিক উত্তর দিকে কিন্তু অবস্থিত, মানে উত্তর অঞ্চলে, এই জন্য তারা হচ্ছে পর্বতের পাদদেশীয় পললভূমির মাধ্যমে সৃষ্টি হয়েছে। দেখো প্রশ্নগুলো কিন্তু সহজ আমরা যখন পড়তেছি, কিন্তু যখন পরীক্ষায় চলে আসবে প্রশ্নগুলো তখন কিন্তু অনেক সময় আমরা বুঝতেও পারি না, বা অনেক সময় ভুল উত্তর করে আসে, তখন আমাদের হাই হাই করা লাগে আর কি। ঠিক আছে, আশা করি আমি যেগুলো দেখাচ্ছি তোমাদের বা যেগুলো পড়াচ্ছি এইগুলো থেকে কিন্তু তুমি পরীক্ষায় কমন পেতে পারো। এখন দেখো যে এই যে আমরা বদ্বীপের যে বিষয়গুলো দেখলাম, এটা কি বাংলাদেশের গড়াই মধুমতি নদীর পশ্চিমাংশকে কোন ধরনের বদ্বীপ বলা হয়? তাহলে আমরা তো বাংলাদেশের বদ্বীপ সম্পর্কে কিন্তু তোমাদেরকে পড়াই দিলাম। এখন এটার উত্তর করো যে বাংলাদেশের গড়াই মধুমতি নদীর পশ্চিমাংশ, মানে বাংলাদেশের যে কুষ্টিয়া জেলা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, এই সকল জেলার এই অংশগুলোই কিন্তু বলা হচ্ছে। কোনটা হবে? বাংলাদেশের গড়াই মধুমতি নদীর পশ্চিমাংশকে কোন ধরনের বদ্বীপ বলা হয়? এটা হচ্ছে তোমার মৃতপ্রায় বদ্বীপ, যেটাকে আমি দেখাই দিলাম যে বদ্বীপ দেখানোর সময় এটা মৃতপ্রায় বদ্বীপ। তারপরে 7 নম্বর একদম সহজ প্রশ্ন, অতি উচ্চ সুবিস্তৃত খাড়া ঢাল বিশিষ্ট এই অংশগুলোকে পর্বত বলা হয়। তোমরা জাস্ট এইগুলো দেখে নাও, এবং এইগুলোর তোমার সলভ করা কোশ্চেনগুলো আমরা হচ্ছে আমাদের গ্রুপে আপলোড করে দেবো, তোমরা সেগুলো কিন্তু পেয়ে যাবা। জাস্ট এখন তুমি দেখবা যে কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, আমি সেগুলো তোমাদের দেখাচ্ছি। এখন সৃজনশীল প্রশ্নগুলো দেখি আমরা। যে দেখো একটা সৃজনশীল প্রশ্ন, এটা কিন্তু 2023 সালে এসেছে। সৃজনশীল প্রশ্নের মধ্যে এটা 2023 সালে আছে। দেখো চিত্রটা দেখো, ওটা চিত্রের সাহায্যে কি বোঝানো হচ্ছে। দেখো একটা উপরের চিত্র, মাঝের চিত্র এবং ভূ অভ্যন্তর, মানে এক কথায় আমরা যদি গ এবং ঘকে আগে দেখি যে আসলে এখানে কি বোঝাচ্ছে। গ এবং ঘতে দেখো বিচিহ্নিত স্তরের বর্ণনা দাও, এর মানেটা হচ্ছে এই স্তরের কথা বলা হচ্ছে। যখন আমরা পৃথিবীর অভ্যন্তরীণ যে স্তরগুলো দেখেছিলাম, এই অভ্যন্তরীণ স্তরের মধ্যে 3 নম্বরটা কি? এটা হচ্ছে গুরুমণ্ডল, তাই না? এখন এই যে গুরুমণ্ডলের এই অংশগুলোকে আবার 2টা অংশে কিন্তু বিভক্ত করা হয়। একটা হচ্ছে বহির্গুরুমণ্ডল, তাহলে এই যে বহির্গুরুমণ্ডলের বৈশিষ্ট্য এবং অন্তঃগুরুমণ্ডলের বৈশিষ্ট্য, এই যে 2টা অংশ রয়েছে, এই 2টা অংশের বৈশিষ্ট্যই তুমি এখানে লিখতে পারলে কিন্তু হয়ে গেল। তাহলে গ নম্বরের উত্তর আমরা পেয়ে গেলাম। এবারে ঘ নম্বরটা হচ্ছে উদ্দীপকে ক, এ এবং সি চিহ্নিত স্তর দুটির তুলনামূলক বিশ্লেষণ করো। তাহলে এই স্তর কোনটা? তাহলে এই যে স্তর দেখে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে অষ্টমণ্ডল। দেখো আমাদের সৃজনশীলে কিন্তু সময় লাগবে না, সৃজনশীল পড়ার ক্ষেত্রে আমাদের সময় কিন্তু আমি ব্যয় করব না, কারণ মেইন উত্তরগুলো যখন আমি জেনে যাব তখন জাস্ট শুধু আমাকে কি করতে হবে, উদ্দীপক দেখে প্রশ্নে কি চাই, কি উত্তর চাই, সেইগুলো দেখলে কিন্তু আমি কিন্তু পেরে যাব। ঠিক আছে,
তাহলে এই যে কটা হচ্ছে অশ্বমণ্ডল এবং সি নাম্বারটা হচ্ছে, এই যে সি নাম্বারটা হচ্ছে সর্বনিম্ন, মানে সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। তাহলে এই দুইটা স্তরের মধ্যে কি কি লিখতে হবে আমি তোমাদেরকে বলছি না, এই স্তরের কতটুকু বিস্তৃতি রয়েছে, ওজন কতটুকু রয়েছে, কি কি পদার্থ রয়েছে, তাপমাত্রা কতটুকু রয়েছে, এই সমস্ত বিষয়গুলো লিখলে পারে এই দুইটার তুলনামূলক বিশ্লেষণ কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা উদ্দীপকের এই অংশগুলো কিন্তু শেষ করলাম, তাই না? হ্যাঁ, আমি তো ফাস্ট পড়ানোর চেষ্টা করছি, তারপরেও মানে একটু বিষয় তো মানে একটু সময় নিয়ে আসতে আমি যত তাড়াতাড়ি পারি আমি এটা শেষ করার চেষ্টা করব, যাতে আমিও তো বুঝতেছি তোমাদের পরীক্ষার আগে নিজে নিজেও একটু পড়ার দরকার আছে, তবে তার আগে আমি সব বিষয়গুলো তোমাদেরকে এখনই শেষ করার দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? এই যে ভূত্বক কাকে বলে এইগুলো কি বলা লাগবে? দেখো যে পাদদেশীয় সমভূমি, পাদদেশীয় মালভূমি কাকে বলে, এইগুলো দেখো মুখস্থ করার কি প্রয়োজন আছে এখন? পাদদেশীয় মালভূমি কিভাবে সৃষ্টি হয়, দেখো এইটাকে তুমি যখন মনে করতেছো পাদদেশীয় মালভূমিটা কি, এটা তোমার বুঝতে অসুবিধা হচ্ছে না, কিন্তু তুমি যখন ওই চিত্র সহিত যখন বুঝবা তখন ইজিলি হয়ে যাবে। পাদদেশীয় মালভূমি মানে পর্বতের গাত্রে যখন পর্বত থেকে যে সকল শিলারাশি বা যে সকল পদার্থগুলো নিচে পানির মাধ্যমে বা বৃষ্টির মাধ্যমে নিচে নামতে থাকে, সময় আস্তে আস্তে ওই শিলাগুলো জমা হয়ে ওই স্থানে যখন পর্বতের নিচে যখন হচ্ছে মালভূমির আকৃতি সৃষ্টি করে, তখন সেটা পাদদেশীয় মালভূমি এভাবে সৃষ্টি হয়। তাহলে এভাবে কিন্তু তুমি লিখতে পারো, ঠিক আছে? তাহলে আমরা এই প্রশ্নটা শেষ করলাম। ওকে, তারপরে দেখো যে 2 নম্বর প্রশ্ন, যে ভারতের দেখো আমি একবারে প্রশ্নের উত্তর দেখি, উদ্দীপকের ক পর্বত সৃষ্টির কারণ দেখো, এর সাথে তো অন্য কোনো সম্পর্ক নাই। তাহলে ক পর্বত, ভারতের ক পর্বতমালা রয়েছে বাংলাদেশের উত্তরে, মানে কি এটা ক পর্বত, ভারত বলতে ভারতীয় উপমহাদেশের মধ্যে যে পর্বতটা রয়েছে, তারপরে বলছে পৃথিবীর বৃহত্তম, মানে হচ্ছে হিমালয় পর্বতের কথা বলতেছে। কোন পর্বত? তাহলে এই যে হিমালয় পর্বত, তাহলে হিমালয় পর্বতের যে বৈশিষ্ট্য রয়েছে এগুলো তুমি লিখতে পারবে না? হিমালয় পর্বতের, হ্যাঁ লিখতে হবে, সুন্দর। বিষয়টা হচ্ছে যে তোমাদের এক একজনের বোঝার সক্ষমতা এক এক রকম, তোমরা সব ধরনের স্টুডেন্টই এখানে রয়েছে, হয়তো আমি যেটা তোমাকে পড়াচ্ছি সেটা তোমার জানা আছে, এই জন্য তুমি বলছো যে একটু তাড়াতাড়ি পড়ানোর জন্য, কিন্তু অনেকেই আবার আছে যারা সেগুলোও বুঝে না, যাতে সবারই যাতে ভালো হয় এই জন্য কিন্তু আমি সেভাবে তোমাদের পড়ানোর চেষ্টা করছি। আশা করি এই সাজেশন থেকে তোমরা কিন্তু কমন পাবে, আর পরীক্ষার পরে আসলে সেটা বোঝা যাবে যে আসলে তোমরা এখানে কতটুকু ভালো করতে পারছো। তাহলে হিমালয় পর্বতের বৈশিষ্ট্যগুলো আমি লিখে দিব, তারপরে কি ক এবং খ পর্বতদ্বয়ের বৈশিষ্ট্য তুলনামূলক আলোচনা করো। দেখো খ একটি পর্বত যার নামটা কি, উদাহরণ ভারতের বিন্ধ্যা পর্বত। এখন একটা বিষয় খেয়াল করো, আমরা কেন এই যে পর্বতের উদাহরণগুলো পড়বো, পর্বতের বৈশিষ্ট্যগুলো পড়বো, দেখো জাস্ট বলছে ভারতের বিন্ধ্যা পর্বত, এই পর্বতের সাথে হিমালয় পর্বতের বৈশিষ্ট্য কিন্তু আমার কাছে চাচ্ছে। তাহলে আমি কিভাবে এখানে লিখবো যে এই পর্বত সম্পর্কে যদি আমি নাই জানি এটা কোন ধরনের পর্বত, তাহলে তো আমি পার্থক্য লিখতে পারবো না, এর মানে আমি এখান থেকে প্রায় 0 মার্ক পাবো। এই জন্য এই যে পর্বতের কোন কোন পর্বত আছে এই উদাহরণগুলো কিন্তু মনে রাখতে হবে। এইটা হচ্ছে চ্যুতি স্তূপ পর্বত, তাহলে চ্যুতি স্তূপ পর্বত যেগুলো আছে না, চ্যুতি স্তূপ পর্বতের বৈশিষ্ট্য বা এই বিষয়গুলো, হ্যাঁ হিমালয় পর্বত জাস্ট শুধু একটা না, যে মাউন্ট এভারেস্ট বলা হয়, এর অনেকগুলো শৃঙ্গ রয়েছে, ঠিক আছে? এই পর্বতের জাস্ট একটা না, অনেকগুলো কিন্তু এই পর্বতের কিন্তু শৃঙ্গ রয়েছে, এগুলো দিবা। এবং এই যে চ্যুতি স্তূপ পর্বতের উদাহরণ, চ্যুতি স্তূপ পর্বতের বৈশিষ্ট্য, এখন এইগুলো পড়াতে গেলে তো আরো সময় লাগবে, তাই না? আমি জাস্ট তোমাদের এই মেইন বিষয়গুলো দেখাই দিচ্ছি, এইগুলো জাস্ট তোমরা পড়ে ফেলবা। এখন দেখো 3 নম্বরে, সরি, এই যে মালভূমি গঠন প্রক্রিয়া, কিভাবে মালভূমি গঠিত হয়, এইগুলো যেটা পাদদেশীয় মালভূমি গঠনের সময় যেটা বললাম যে এটা হচ্ছে তোমার ভূমির থেকে একটু উঁচু, পর্বত থেকে নিচু যেই ভূমিরূপটা রয়েছে সেটা হচ্ছে মালভূমি। আর এই মালভূমি কিভাবে গঠিত হয়, ভূ আলোড়নজনিত হতে পারে, ভূমির তোমার সঞ্চয় জাতের মাধ্যমে হতে পারে, এইভাবে কিন্তু মালভূমি গঠিত হতে পারে। কনরাড বিযুক্তি রেখা কি, এটা তো জানোই, গ্রানাইট স্তর ব্যাসল্ট স্তরের বিভক্তিকারী রেখাই কনরাড বিযুক্তি রেখা। ওকে, এখন আমরা 3 নম্বরের যে বিষয়টা দেখি। এখন আমরা দেখো আগে তোমরা সবাই প্রশ্ন পড়বা, তোমরা সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে আগে কোশ্চিন দেখবা, তারপরে কিন্তু সেগুলো লিখবা। মোস্তাফিজ স্যারের আলোচনা
থেকে ভূপৃষ্ঠের ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। তাহলে মুস্তাফিজ স্যার কোন ধরনের ভূমিরূপের কথা বলছে? দেখো ভূপৃষ্ঠের গঠন সব জায়গায় সমান নয়, কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও সমতল ভূমি, আবার কোথাও গভীর খাত। তাহলে এক কথায় মুস্তাফিজ স্যার যে ধরনের ভূমিরূপের কথা বলছেন যে আমাদের ভূমিরূপের যে মোট অংশ, ভূমিরূপের যে 3 অংশে বিভক্ত করা রয়েছে, যে কি কি রয়েছে আমি ছোট করে দেখাচ্ছি। তাহলে এই যে এক কথায় তুমি যদি এইভাবে চিত্রটা অঙ্কন করতে পারো যে সমুদ্রের সমতলে একটা সমভূমি, সমুদ্রের সমতলে এটা কি যে সমভূমি, মালভূমি, যে আমাদের পৃথিবীর যে ভূমিগুলো দেখি সেইগুলো মালভূমি, এবং এটা হচ্ছে পর্বত। তাহলে এই যে অংশ, 3টা অংশের বৈশিষ্ট্য এইগুলো দেখায়, এইভাবে দেখাই দিতে পারলে উত্তরটা কিন্তু হয়ে যাবে। ভূপৃষ্ঠের গঠন সম্পর্কে মুস্তাফিজ স্যারের আলোচনা কি সঠিক, এ বিষয়ে একদম তোমার মতামত চাচ্ছে। তাহলে তুমি এইভাবে কিন্তু তুমি উত্তরগুলো লিখতে পারো, যে আসলে তোমার মতামত এখানে দিবা যে পৃথিবীর ভূমিরূপগুলোকে 3 ভাগে বিভক্ত করা হয়, সমভূমি, মালভূমি, পর্বত, কিভাবে গঠিত হয়, এর বৈশিষ্ট্য কি, এগুলো দেওয়ার পরে স্যারের সাথে যদি মিলে যায় সেটার উত্তর কিন্তু দিয়ে দিবা। একটা বিষয় মনে রাখবা, তুমি উদ্দীপক কখনো তুলবা না, জাস্ট উদ্দীপকের সাথে যদি মিল থাকে জাস্ট ওটা দেখাবা। উদ্দীপক সরাসরি অনেকে কি করে যে উদ্দীপক সরাসরি তুলে দেয়, এইগুলো ভূগোলের ক্ষেত্রে করবে না। যেটা চাই যদি অল্প পরিমাণে তোমার লেখা হয় সেটুকুই এনাফ, বেশি কিছু অতিরিক্ত লেখার দরকার নাই, যতটুকু চাইবে তুমি ততটুকু লিখবা। পর্বত কাকে বলে এটা তো তোমরা পারবাই, ভূ অভ্যন্তরে ম্যাগমাতে সঞ্চিত হয়ে যে পর্বতের সৃষ্টি হয়, মানে কি সঞ্চিত হয়ে যে পর্বতের যে আসলে সৃষ্টি হয়, এই পর্বতটা কি যদি বাইরে চলে আসে সেটা হচ্ছে আগ্নেয় পর্বত। তাহলে এই পর্বত সৃষ্টি হওয়ার এই বিষয়গুলো তোমরা জানো না, এটা লিখে দিলেও হয়ে গেল, তাহলে এইগুলো হয়ে গেল। ঠিক আছে, আমি একটু তোমাদের জন্য তাড়াতাড়ি করছি, টেনশন নাই। এখন আমরা তৃতীয় অধ্যায় দেখি যে আসলে তৃতীয় অধ্যায়ের এই গুরুত্বপূর্ণ টপিকস কি কি রয়েছে। তৃতীয় অধ্যায়, হ্যাঁ শোনো, বিষয়টা হচ্ছে আমাদের ভূগোলের ক্ষেত্রে তুমি যেখানে দেখবা যে তুমি চিত্র দেওয়ার মতো, তুমি যদি চাই সমভূমি সম্পর্কে, মালভূমি সম্পর্কে, যেটাই পরীক্ষায় আসুক না কেন তুমি ওই জাস্ট চিত্রটা দিবা, চিত্র অঙ্কন করে তুমি শুধু ওটা হাইলাইট করে জাস্ট ওটা একটু বর্ণনা দেখবা তুমি ভালো মার্ক পাবা। ঠিক আছে, এখন আমাদের এখানে কি কি টপিক দেখো রয়েছে। ভূমিকম্প সংঘটনের কারণ এবং ঝুঁকিপ্রবণ এলাকা। তাহলে ভূমিকম্প থেকে কিন্তু আমরা অধিকাংশ সময় পরীক্ষায় প্রশ্ন পেয়ে থাকি, কারণ এই ভূমিকম্প কিভাবে সৃষ্টি হয়, এইগুলোর ফলে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়, এই সমস্ত বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে। তারপরে কি দেখো, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, এটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ টপিক, যে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত কিভাবে হচ্ছে। তারপরে বিচ্ছুরণ ভবনের কারণ এবং ফলাফল, যে 3 প্রকারের যে বিচ্ছুরণ ভবন আছে, যে যান্ত্রিক বিচ্ছুরণ ভবন, রাসায়নিক বিচ্ছুরণ ভবন, এবং কি আরেকটা কি রয়েছে যে জৈবিক বিচ্ছুরণ ভবন। তাহলে এই যে বিচ্ছুরণ ভবন, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ভূমিকম্প, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ টপিকস। তবে আরেকটা টপিকস রয়েছে সেটা হচ্ছে নদীর বিভিন্ন পর্যায়, যে নদীর সৃষ্টি কিভাবে হয়, এই বিষয়গুলো কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। নদীর সৃষ্টি হওয়ার সময় বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়, ভি আকৃতির উপত্যকা সৃষ্টি হয়, তোমার ইউ আকৃতির হয়, পলল পাকা হয়, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এইটার মধ্যে আলোচনা। তাহলে আমাদের গুরুত্বপূর্ণ টপিকস কি সেগুলো সম্পর্কে আমাদের একটু ক্লিয়ার ধারণা পেলাম, যে এই টপিকসগুলো থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, তাহলে সেগুলো আমরা আলোচনা করব। এখন এই যে ভূমিকম্পের যে বিষয়টা, তাহলে ভূমিকম্পের যে বিষয় এক কথায় তোমার ভূগোল মানে হচ্ছে তোমার চিত্র দেওয়া, ভূগোলের বিষয়টা চিত্র, তুমি চিত্র দিতে পারলে তুমি সেই স্থানে ভালো মার্ক পাবা, এটা হচ্ছে আশা করা যায়। এখন এটা দেখো যে ভূমিকম্পের থেকেও তুমি এভাবে চিত্র অঙ্কন করতে পারো, যে আসলে এই ভূমিকম্পের সময় যে কিভাবে আসলে ভূমিকম্পটা সৃষ্টি হচ্ছে, মানে যেই স্থানে ভূমিকম্পটা সৃষ্টি হয় তাকে বলা হয় কেন্দ্র, এবং তার একদম উপরে যেই রিক্টার স্কেলের মাধ্যমে ভূমিকম্পের মাত্রাগুলো দেখানো হয় সেটাকে বলা হয় উপকেন্দ্র। তাহলে এইগুলো কি করা হয়, ভূমিকম্প তীব্রতা মাপার যন্ত্রের সাহায্যে কিন্তু এইভাবে ভূমিকম্পের বিষয়গুলো কিন্তু দেখানো হয়। যখন তোমার ভূমিকম্প আসছে তখন তুমি জাস্ট এইভাবে একটা চিত্র দাও, চিত্র দিলে পরে তুমি কি হবে, তোমার প্রতি স্যারের একটা পজিটিভ মাইন্ড আসবে, যে আসলে তুমি বিষয়টা বুঝো, তুমি ভূমিকম্প কিভাবে সৃষ্টি হচ্ছে, পাত সময়ের সঞ্চালন হচ্ছে, কিভাবে ভূ অভ্যন্তরের এই সমস্যাগুলো হচ্ছে,
এই বিষয়গুলো তুমি যদি যখন জানবে তখন কিন্তু চিত্র যখন দিবে তখন কিন্তু স্যার তোমার পক্ষে পজিটিভ মাইন্ডের হবে এবং তুমি এইটা যে বুঝো বা এইটা বুঝে যে তুমি চিত্রটা অঙ্কন করছো এটা বোঝানো যাবে। হ্যাঁ অবশ্যই অশ্বমণ্ডল সম্পর্কে প্রশ্ন আসলে সেখানেও মানে কি তুমি ওই স্থানে তুমি ওই তিনটাই পৃথিবীর অভ্যন্তরে তিনটা স্তরই অঙ্কন করবা, অঙ্কন করে নাম দিবা এবং তারপরে কি করবা অশ্বমণ্ডল সম্পর্কে বর্ণনা দিবা। ঠিক আছে, তুমি যেইটাই আসুক না কেন একটু তুমি চিত্র দিবা, তারপরে যেইটা চাই সেই সম্পর্কে বর্ণনা করবা। ওকে, তারপর কি হ্যাঁ নদী বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ ওকে ঠিক আছে, তোমাদের অ্যানি কোশ্চিন তোমরা যে কোনো ধরনের কোশ্চিন বা যে কোনো সমস্যার সম্মুখীন হবা সেই সমস্ত বিষয়ে কিন্তু আমাকে আজকে তোমরা জিজ্ঞাসা করতে পারো। তাহলে এই যে ভূমিকম্পটা কি, যখন পৃথিবীর অভ্যন্তরে আসলে কোনো কারণে আসলে এই যে বিপুল শক্তি অবমুক্ত হয় তখনই কিন্তু এই পৃথিবীতে ভূমিকম্প সৃষ্টি হয়। এক কথায় পৃথিবীতে যে পাত সঞ্চালন হয় এই পাত সঞ্চালনের ফলে বা পাতসমের চলাচলের ফলে বা আরও অন্যান্য কিছু কারণে এই ভূমিকম্পগুলো কিন্তু হচ্ছে। এখন এই যে ভূমিকম্প হওয়ার কিন্তু এতগুলো কিন্তু কারণ রয়েছে। পাতসমের সংঘর্ষ হয়, যে তিনটা উপায়ে সংঘর্ষ হয়, অভিসারী প্রতিসারী, এই যে পাতগুলো রয়েছে বা এই সমস্ত বিষয়গুলো কিন্তু ভূমিকম্প সৃষ্টি হওয়ার কারণ। আবার আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মাধ্যমে হয়, ভূ আন্দোলন, তাপ বিকিরণ, ভূগর্ভস্থ বাষ্প, ভূপৃষ্ঠের চাপ বৃদ্ধি, মানে এই যে সমস্ত বিষয়ের মাধ্যমে কিন্তু খনির ভাঙন ভূমিকম্প হয়। আমি এগুলো তোমাদের কি এখন তো ডিটেলস পড়াচ্ছি না, জাস্ট ভূমিকম্পের কারণ কোনগুলো এবং চিত্র যদি ভূমিকম্প থেকে প্রশ্ন আসে এইভাবে কিন্তু তোমরা লিখে দিবা। ঠিক আছে, এখন ভূমিকম্পের ফলাফল, এখন ভূমিকম্পের কারণগুলো তো আমরা জানলাম, তাহলে আমাদের ভূমিকম্পের ফলাফল সম্পর্কেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বা পৃথিবীতে যে ভূমিকম্পের যে ক্ষয়ক্ষতি কিভাবে হচ্ছে এইগুলো সম্পর্কেও হয়। দেখো তাহলে ভূত্বকের চ্যুতি হচ্ছে, ক্ষতি হচ্ছে, তারপরে নদীর যে গতিপথ আছে এটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। আমাদের যে কি বলে ব্রহ্মপুত্র নদ আছে, এই ব্রহ্মপুত্রের নদ যে ভূমিকম্পের মাধ্যমে ভূমির তলদেশ কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছিল, এই পরিবর্তন হওয়ার ফলে সেটা কিন্তু নতুন একটা গতিধারা সৃষ্টি করেছে। তারপরে সমুদ্র তলের উত্থান পতন যখন হবে, সমুদ্র তলের যখন উত্থান পতন, সমুদ্রের তলের উত্থান পতন যখনই হবে তখনই কিন্তু সেই স্থানে আবার সুনামি সৃষ্টি হয়। দেখো এই স্থানে আবার সুনামিটাও কিন্তু চলে আসে। ঠিক আছে, এই যে অবকাঠামো, আমাদের যে অবকাঠামোগুলো রয়েছে এই যে ভূমিকম্পের ফলে অবকাঠামো টোটালি কিন্তু ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, ভূমিধস হচ্ছে, তারপরে সুনামি হচ্ছে, এই সমস্ত বিষয় কিন্তু ভূমিকম্পের মাধ্যমে ঘটছে। ওকে, তারপরে জাকিয়া, নাসরিন, পুষ্পা বলতেছে ভুলে যায়, এটা তো আসলে আমরা প্রত্যেকেই তো ভুলবো তাই না, মানে একবার পড়লে যদি আমার মনেই যদি থাকে তাহলে তো পড়াশোনার দরকার নেই। আমাদের আসলে বিষয়টা তুমি কতটা ওই টপিকসটা নিয়ে ভাবতেছো বা কতটা তুমি রিয়ালাইজ করতেছো বা বাস্তবসম্মত উপায়ে তুমি যখন পড়ার চেষ্টা করবা। এই যে আমাদের ভূগোলের ক্ষেত্রে আসলে এই যে চিত্র সহিত বা এগুলো নিজের স্বচক্ষে দেখে এই সম্পর্কে আমার জ্ঞান অর্জন করা আমাদের সঠিক। ঠিক আছে, আমরা যখন এই যে চিত্র সহিত এই সমস্ত বিষয়গুলো দেখব তখনই কিন্তু আমি হচ্ছে এই স্থান থেকে ভালো কিছু করার চেষ্টা করব। হ্যাঁ অবশ্যই তোমাদের এটা পড়ালেখা পেজে দেওয়া হবে, টেনশন নাই। এখন যে দেখো ভূমিকম্পের তীব্রতা বা ভূমিকম্প সৃষ্টি হওয়ার সময় কত মাত্রায় হচ্ছে এইগুলোর বিষয় কিন্তু আমাদের কিন্তু জেনে রাখতে হবে। তারপরে ভূমিকম্প, এই যে পৃথিবীর ভূমিকম্প প্রবণ অঞ্চল রয়েছে, যে আমরা যে পৃথিবীতে যে প্রধান 7টি প্লেট রয়েছে এইগুলো তো আমরা জানি তাই না, এই 7টি প্লেটের মধ্যে যে আমরা দেখি ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে সবচেয়ে যে জাপান, ফিলিপাইন, চীন, এক কথায় যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যে সকল দ্বীপ রাষ্ট্রগুলো রয়েছে এই সকল দ্বীপ রাষ্ট্রগুলোতে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে ভূমিকম্প হয়ে থাকে এবং ভূমিকম্প হওয়ার ফলে এই স্থানে সবচেয়ে ব্যাপক আকারে ক্ষয়ক্ষতিও হয়। এবং প্রধান ভূমিকম্প প্রবণ অঞ্চল, এইটা থেকেও আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে ভূমিকম্প প্রবণ অঞ্চল সম্পর্কে আলোচনা করো। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, মধ্য আটলান্টিক, ভারত মহাসাগরীয়, শৈলশিরার অঞ্চল, ভূমধ্যসাগরীয়, হিমালয় অঞ্চল, এই সকল বিষয় রয়েছে। এটা হার্ট চ্যাপ্টার, ফারজানা আক্তার ফারিয়া। ওকে, এটা হার্ট চ্যাপ্টার বলতে যে তোমার এইটা যদি তুমি না বুঝে পড়ো অবশ্যই হার্ট মনে হবে,
মানে ভূমিকম্প কিভাবে সংঘটন হচ্ছে, ভূমিকম্প কিভাবে এর মাত্রাটা মাপা হচ্ছে, এটা যখন আমরা বুঝবো তখনই কিন্তু একটু সহজ হবে, ঠিক আছে? তাই একটু মানে অল্প চ্যাপ্টারের মাধ্যমে এগুলো শেষ করার চেষ্টা করতেছি। আগ্নেয়গিরির অগ্নুৎপাত। এখন আগ্নেয়গিরির অগ্নুৎপাতটা আসলে কিভাবে সৃষ্টি হয়, এখানে একটা চিত্র আছে। ওকে, এখন এই যে আমি এই বিষয়টা চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখাই, দেখো আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মাধ্যমে আসলে কিভাবে আমাদের এই ভূমিকম্পটা হচ্ছে। দেখো এই যে পৃথিবীর অভ্যন্তরে যে ম্যাগমাগুলো থাকে, এই ম্যাগমাগুলো যখন পৃথিবীর অভ্যন্তরে বের হতে থাকবে তখন কি হয়, এই ম্যাগমা যখন বের হয়ে আসবে তখন সেটা লাভা নামকরণ করা হয় এবং যে পথ দিয়ে বের হয় তাকে বলা হয় জ্বালামুখ। এবং এইগুলোর ফলে এই স্থানে এই ধরনের ভূমিরূপের সৃষ্টি করে। তাহলে এই যে পৃথিবীর অভ্যন্তরে বিভিন্ন ধরনের আমরা খনিজ পদার্থ দেখছি, বিভিন্ন ধরনের শিলার উপস্থিতি দেখছি, এগুলো তরল অবস্থায় রয়েছে, গ্যাসীয় অবস্থায় রয়েছে। আমরা যদি খনিজ পদার্থ দেখি, তেল গ্যাস যা আছে সেগুলো তো এই ম্যাগমা আকারে জমা আছে, তাই না? এইগুলো যখন বাইরে এই ভূ অভ্যন্তরে ভেদ করে বাইরে চলে আসবে তখনই কিন্তু এই আগ্নেয়গিরির অগ্নুৎপাতটা সৃষ্টি হবে। আর এইগুলো সৃষ্টি হলে পারে কি হয় জানো, এগুলোর কিছু ইতিবাচক দিক আছে এবং নেতিবাচক দিকও রয়েছে। মানে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মাধ্যমে দেখো এই পাশে যদি রাস্তা থাকে, জনবসতি থাকে, তাহলে এইখানে কি করে মাঠ ফ্লোর সৃষ্টি করে, জনজীবনের দুর্ভোগ সৃষ্টি করে। এগুলো নেতিবাচক এক একটা দিক। তবে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মাধ্যমে আরো কিছু পজিটিভ দিক আছে, যেমন এই স্থানে বিভিন্ন ধরনের শিলার উপস্থিতি, মানে সোনা পেয়ে পারে, সোনা রূপা এগুলো পাওয়া যায়। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের এই সকল পদার্থগুলোর মাধ্যমে এই স্থানে তোমার হচ্ছে ঘর বাড়ি উষ্ণ রাখা যায়, ঠিক আছে? এইগুলো কি করা যায় যে ঘর বাড়ির উষ্ণ রাখা যায়। আবার এই উদ্গরিত এই সকল পদার্থগুলো আবার ভূমির যে উর্বরতা, যে আমাদের যে ভূমি রয়েছে না, যে ভূমির আসলে উর্বরতা বৃদ্ধি করে। তাহলে এই যে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মাধ্যমে কি করা যায়, যে ভূমির যে উর্বরতা রয়েছে এই উর্বরতাও কিন্তু বৃদ্ধি করা যায়। আমরা যখন ভূমিকম্প পড়ছিলাম, ঠিক সব ধরনের যে ক্ষয়ক্ষতি হয় এইগুলো কিন্তু ভূমিকম্পের মাধ্যমে আমরা জানতে পারি, কিন্তু আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মাধ্যমে কিছু ভূমিকম্পের মতো নেগেটিভ কিছু পয়েন্ট আছে, তবে আরও কিছু এখানে পজিটিভ দিকও রয়েছে। আমরা বিভিন্ন ধরনের মানে অর্থকরী আর কি শিলা, মানে অর্থকরী খনিজ সম্পদের অংশ পাচ্ছি। আবার এখানে ভূমির উর্বরতা বৃদ্ধি পাচ্ছে। আবার শীত প্রধান যে সকল দেশ রয়েছে এই সকল দেশগুলোর ঘরগুলো উষ্ণ রাখার জন্য এই সকল পদার্থ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জিয়াউল স্যারের ভূগোল বই, বিষয়টা হচ্ছে এখন যে এটা অনেক আগেকার বই, তবে বিষয়টা হচ্ছে নতুন নতুন কিছু বই আছে যেগুলো থেকে প্রশ্ন আসে, সেই বিষয়গুলো কিন্তু আমি তোমাদেরকে অনেক সময় সাজেস্ট করি বা সেইগুলো থেকে আমি পড়ানোর চেষ্টা করি, ঠিক আছে? ওকে, আমাদের বলছে দশম অধ্যায়ের মানচিত্র কি পড়তে হবে, আসলে ওই স্থান থেকে সেই রকম কোনো প্রশ্ন আসে না, এই জন্য আমি সেটা তোমাদের সাজেশনের মধ্যে রাখি নাই। কারণ দশম অধ্যায় তোমাদের ব্যবহারিকের জন্য এই মানচিত্রটা দেওয়া আছে, সেটা কিভাবে মানচিত্র অঙ্কন করতে হবে, কিভাবে ওটা ছোট বড় করতে হবে প্রতিভূ অনুপাতের মাধ্যমে, ওইগুলো তোমাদের এই সৃজনশীলের জন্য এতটা ইম্পর্টেন্ট নয়, এজন্য ওইগুলো তোমাদের এই সময় না পড়লেও হবে। হ্যাঁ, আগ্নেয়গিরির অগ্নুৎপাতটা একদমই সহজ, এটা তুমি নিজেও অঙ্কন করতে পারবা। আমরা যে পর্বত অঙ্কন করতেছি না, এই দেখো তুমি জাস্ট শুধু তোমার মতো একটা পর্বতটা দিয়ে দিলা, পর্বতের চিত্রটা দিয়ে দিলা, এবং এর মাধ্যমে তুমি এখানে দেখো ম্যাগমাটা দেখালে একটু ভিন্ন কালারের, তারপরে এই স্থান দিয়ে যে ম্যাগমাটা বের হয়ে যাচ্ছে এখানে নাম লিখলা, তোমার জ্বালামুখ, এটা হচ্ছে লাভা, এবং এগুলো এই বিষয়গুলো এইভাবে তুমি দিয়ে দিলে পরে হয়ে গেল। তোমার এত সময় নিয়ে তো প্র্যাকটিক্যাল করার দরকার নাই, জাস্ট শুধু বোঝার জন্য তুমি এগুলো দিবা। এখন এই আগ্নেয়গিরির অগ্নুৎপাতটা তিনটা উপায়ে হয়ে থাকে। একটা জীবন্ত আগ্নেয়গিরি, মানে যেটা এই যে আমরা বলছি যে ম্যাগমা থেকে এখনো পর্যন্ত এই উদ্গিরিত পদার্থ বের হচ্ছে, সেটা হচ্ছে জীবন্ত আগ্নেয়গিরি। এবং ইতালির ভিসুভিয়াস, জাপানের ফুজিয়ামা, এগুলো হচ্ছে জীবন্ত আগ্নেয়গিরি। মৃত আগ্নেয়গিরি মানে একবার এই স্থান থেকে উদ্গীরণ হয়েছে, আর হওয়ার সম্ভাবনা মাঝে মাঝে আছে, তবে হচ্ছে না। আর মৃত আগ্নেয়গিরিটা হচ্ছে, আর সুপ্ত আগ্নেয়গিরি সেটা, আর মৃত আগ্নেয়গিরি হচ্ছে একবার এখানে উদ্গৃত লাভা বের হয়েছে, আর হওয়ার কোনো সম্ভাবনা নাই।
না কমন ওইটা না, যে আসলে আমি তোমাদের তো সাজেশনটা দিয়ে দিব, তোমরা এই সাজেশনটা পড়ো, আল্লাহর রহমতে এখান থেকে তোমরা কমন পাবা, এবং এখানে যেভাবে লিখেছি সেভাবে পড়লে ভালো তুমি ভালো রেজাল্ট করতে পারবে আর কি। ঠিক আছে, দেখো এই যে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের যে ইতিবাচক কিছু প্রভাব রয়েছে, আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে এই বিষয়গুলো পয়েন্ট আকারে কিন্তু তুমি এইভাবে লিখতে পারবা। দেখো আমাদের কি হয় নেতিবাচক প্রভাবের মধ্যে, যখন ওইটা হয় ধূলিকণা, তারপরে কি করে প্রস্তরখণ্ড, ধোঁয়া, এইগুলো কি করে যে আমাদের শ্বাস প্রশ্বাসে খারাপ মানে শ্বাস প্রশ্বাসে কিন্তু বিরূপ প্রভাব কিন্তু বিস্তার করে। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে আবার সমুদ্রের তলের কিন্তু শৈলশিরা সৃষ্টি হয়। এই সমস্ত বিষয়গুলো কিছু খারাপ দিক রয়েছে। এখন আমরা বিচূর্ণী ভবন দেখি, যে আসলে বিচূর্ণী ভবনের মাধ্যমে কিভাবে আমাদের এই যে ভূমিরূপটা পরিবর্তন হচ্ছে। আমাদের তো তৃতীয় অধ্যায় যে ভূমিরূপ কিভাবে পরিবর্তন হচ্ছে, ভূমিরূপটা আসলে কিভাবে পরিবর্তন হচ্ছে এটা কিন্তু আমাদের। আচ্ছা, ম্যাগমা এবং লাভা, ওই যে আমি যখন আগ্নেয়গিরির অগ্নুৎপাতের যে বিষয়টা দেখাচ্ছিলাম, যখন এদের পৃথিবীর অভ্যন্তরে যে পদার্থটা জমা রয়েছে, পৃথিবীর অভ্যন্তরে যে পদার্থটা আছে, একে তখন বলা হয় ম্যাগমা, একে বলা হয় ম্যাগমা। এই ম্যাগমাটা যখন পৃথিবীর এই যে ভূপৃষ্ঠের চাপ তাপ এগুলোর ফলে পৃথিবীর ভূ অভ্যন্তর ভেদ করে বের হয়ে আসবে, বের হয়ে আসলে বাইরে তখন চলে আসবে, তখন তার নাম হচ্ছে লাভা। যখন এটা বের হয়ে আসে তখন তার নাম হচ্ছে লাভা, জ্বালামুখ দিয়ে বের হয়ে আসবে তার নাম লাভা, ভিতরে যখন থাকে তার নাম হচ্ছে ম্যাগমা। বুঝতে পারছো? শোনো, বিষয়টা হচ্ছে আমি তোমাদের ভূগোল প্রথম পত্র দ্বিতীয় পত্রের প্রত্যেকটা অধ্যায় যেগুলো তোমাদের রয়েছে সেইগুলোর মূল সাজেশন কিন্তু আমি তোমাদের দিব। এজন্য সেইগুলো নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। সেইগুলো সম্পর্কে আমি তো তোমাদেরকে বলছি ভাই, আমি তোমাদেরকে পড়াচ্ছি, যেগুলো পড়াচ্ছি ইম্পর্টেন্ট টপিকসগুলো সেইগুলোই, মানে এর বাইরে আসলে ভাবারও কিন্তু কোনো কারণ নাই। ঠিক আছে, ওকে। সুনামির বিষয়টা হচ্ছে তোমার ওই ভূমিকম্পের ভেতরে কিন্তু সুনামির এই অংশটা চলে আসে আর কি। দেখো এই যে বিচূর্ণী ভবন, যে তোমার যে আমাদের মাটি দেখি না, সূর্যের তাপের মাধ্যমে ধরো প্রাকৃতিক উপায়ে, আবার যখন দেখো যে বিচূর্ণী ভবনটা কি, বিচূর্ণী ভবনটা হচ্ছে মানে যে প্রক্রিয়ার মাধ্যমে আসলে পৃথিবীর যে শিলারাশিগুলো আছে সেগুলো বিচূর্ণভাবে ভেঙে যাবে, ওই স্থান থেকে অপসারিত হবে, আবার অন্য কোনো জায়গায় সঞ্চয় করবে। এই প্রক্রিয়াগুলোকে বিচূর্ণী ভবন বলা হয়। আর এই বিচূর্ণী ভবনটা হচ্ছে তিনটা উপায়ে হয়। একটা হচ্ছে যান্ত্রিক বিচূর্ণী ভবন, রাসায়নিক বিচূর্ণী ভবন, জৈবিক বিচূর্ণী ভবন। দেখো এখান থেকে যদি প্রশ্ন আসে, তোমার কি মুখস্থ করার প্রয়োজন হচ্ছে? আমি জাস্ট তোমার সংক্ষেপে বিষয়গুলো বোঝাই দিচ্ছি। যান্ত্রিক বিচূর্ণী ভবনটা কি? এটা হচ্ছে যখন কোনো প্রাকৃতিক উপায়ে ভূমির শিলা স্তরগুলো ক্ষয় সাধন হবে, তখন তাকে আমরা যান্ত্রিক বিচূর্ণী ভবন বলবো। কেমন? যেমন হচ্ছে তোমার সূর্যের তাপের মাধ্যমে শিলার খোলসগুলো যখন কি হবে অপসারিত হবে, তারপরে বৃষ্টিপাতের মাধ্যমে যখন এই শিলা এই স্থান থেকে ক্ষয় হয়ে যায়, মাটি ক্ষয় হয় না, সেভাবে ক্ষয় হয়ে অন্যত্রে চলে যাবে, সেই একটা অংশ। আবার তুষারের মাধ্যমে বিচূর্ণী ভবন হতে পারে। মানে যেমন তোমার কি করা হয় যে মানে প্রাকৃতিক উপায়, এইটা তো মানুষ করতেছে না, সূর্যের তাপ, বৃষ্টিপাত, প্রচন্ড আকারে বাতাস বচ্ছে, বায়ু প্রবাহ, এগুলো কি মানুষ করতেছে না? তাহলে এইগুলো সবই তো হচ্ছে তোমার প্রাকৃতিক উপায় হচ্ছে। এই ধরনের বিচূর্ণী ভবন যেগুলো হবে সেগুলো হচ্ছে সবই যান্ত্রিক বিচূর্ণী ভবনের মধ্যে পড়ে। তাহলে ঠিক আছে, আমি এগুলো বোঝাতে পারলাম। এখন রাসায়নিক বিচূর্ণী ভবনটা কি? এই যে শিলারাশির চূর্ণ বিচূর্ণ হওয়ার ক্ষেত্রে যেমন রাসায়নিক উপায় কোনো তোমার পদার্থের মাধ্যমে, যেমন এই সমস্ত পদার্থের যেমন চুন সৃষ্টি, জিপসাম, তারপরে তোমার মরিচা পড়া, এই যে এগুলো হচ্ছে তোমার একটা পদার্থ বা শিলার ক্ষেত্রে তোমার রাসায়নিক কোনো উপাদান যখন কাজ করবে তখন সেটা রাসায়নিক বিচূর্ণী ভবন বলবো।
ঠিক আছে। তারপরে জৈবিক বিচ্ছু নির্বাপন, এই যে জৈবিক বিচ্ছু নির্বাপনের ক্ষেত্রে আমাদের যে কীট পতঙ্গগুলো দেখি না, যে তারপরে গাছ রয়েছে, গাছের শিকড়ের মাধ্যমে যখন ওই যে তোমার শিলাগুলো যখন অপসারিত হবে, তারপরে তোমার জীবজন্তু রয়েছে, ছাগল রয়েছে, এগুলোর মাধ্যমে তখন ভূমিগুলো ক্ষয় হচ্ছে, তাই না? এগুলো যখন ভূমির ক্ষয় করবে, এই ধরনের ক্ষয়কে আমরা জৈবিক বিচ্ছু নির্বাপন বলবো। আর রাসায়নিক উপায়ে বা যে সকল পদার্থের মাধ্যমে তোমার শিলারাশিগুলো ক্ষয় হবে সেটা রাসায়নিক, আর প্রাকৃতিক উপায়ে যখন আমাদের এই শিলারাশিগুলো ক্ষয় হবে তখন তাকে বলবো আমরা যান্ত্রিক বিচ্ছু নির্বাপন। এখন এই যে দেখো সেটাকে বলবো আমরা যান্ত্রিক বিচ্ছু নির্বাপন। এখন এই যান্ত্রিক বিচ্ছু নির্বাপন দেখো উষ্ণতার তারতম্য, সূর্যতাপ, তুষারের দ্বারা বিচ্ছু নির্বাপন, মানে ওই যে হিমানির সম্প্রসারণ, পানির মাধ্যমে বিচ্ছু নির্বাপন, বৃষ্টিপাতের মাধ্যমে, লবণ ক্লাস গঠন, যখন সমুদ্রের পানি লবণাক্ত পানি যখন আমাদের কি বলে তোমার হচ্ছে উপকূল ভাগে চলে আসে, এই যে ভূমিরূপের সৃষ্টি করে বা ধরনের পরিবর্তন ঘটায়, এইগুলো হচ্ছে সবই হচ্ছে আমাদের যান্ত্রিক বিচ্ছু নির্বাপনের উদাহরণ। এই বিষয়গুলো তুমি পারবে না। দেখো তুমি যখন বইতে পড়ছো কত কঠিন মনে হচ্ছে না, বইতে যখন পড়ছো তখন তো কঠিন মনে হচ্ছে, কিন্তু দেখো আমি জাস্ট তোমাদেরকে জাস্ট বুঝাই দিচ্ছি, সেই অনুযায়ী কিন্তু পড়বা। এখান থেকে কিভাবে আমাদের সিকিউ প্রশ্ন হবে আমি সেটা তো তোমাদের সৃজনশীলের ক্ষেত্রে দেখাই দিব। মানে সৃজনশীল তো আমরা লাস্টে রাখছি, সৃজনশীলের প্রশ্নগুলো আমরা হচ্ছে লাস্টে রেখেছি। এই লাস্টে থেকে কিন্তু আমরা হচ্ছে এই বিষয়গুলোর উত্তরগুলো আমরা জেনে যাব। আমরা হচ্ছে ধরো 2 ঘন্টার ভিতরে পুরো ক্লাসটি শেষ করব ধরো, আর আমরা 6টার মধ্যে আমাদের ক্লাস কিন্তু শেষ করে দিব। তোমরা সে পর্যন্ত ক্লাসে ধৈর্য সহকারে থাকো। এই যে রাসায়নিক বিচ্ছু নির্বাপন এটা কিভাবে সৃষ্টি হয়, এই যে ভূমির এই সকল অংশগুলো যখন তোমার রাসায়নিক পদার্থের মাধ্যমে বিচ্ছুরিত হবে বা বিয়োজিত হবে তখন তাকে রাসায়নিক বিচ্ছু নির্বাপন বলা হয়। এটা 5 প্রকারের রয়েছে। এটা হচ্ছে দ্রবণ বা সলিউশন। যেমন কিরকম, যে ক্যালসিয়াম যে কার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেটের মাধ্যমে এটা হচ্ছে কি হয়, যেমন চুন আর কি, চুন যেটা হচ্ছে পানি দিলে এবার কি হয়, তোমার ওখান থেকে চলে যায় না, সেটা মানে অক্সিডেশনটা কি, অক্সিডেশনে হচ্ছে লোহার সাথে যদি তুমি লোহা যদি বাইরে রাখো, সেটা অক্সিজেনের সংস্পর্শে আসে, সেটা হচ্ছে তোমার কি করে, যে তোমার হচ্ছে এখানে আয়রন অক্সাইডে পরিণত করে, এবং এটার ফলে সেই স্থানে মরিচা ধরায়, এবং ওর ফলে কি হয় যে তোমার ওই স্থানে তোমার মরিচা ধরে, এবং মরিচার ফলে ওই লোহার যে তোমার কি হয়, লিমোনাইট থেকে ওই যে উপরের যে কি বলে অক্সিজেনের মাধ্যমে, অক্সিজেন এবং পানির বিক্রিয়ার মাধ্যমে সেই স্থানে কিন্তু মরিচা সৃষ্টি করে। এই যে সৃষ্টি হওয়ার ফলে তোমার অক্সিজেনের ক্ষয়সাধন, তোমার লোহার ক্ষয়সাধন করলো না, এটা হচ্ছে তোমার জারণ বা অক্সিডেশন। তারপরে কি জলযোজকে হাইড্রেশন, যখন এই যে রাসায়নিক প্রক্রিয়ায় যখন তুমি পানি যুক্ত করা হবে, ওকে। এখন জলযোজনটা কি, জলযোজন মানে এটা হচ্ছে হাইড্রেশন। এটা হচ্ছে রাসায়নিক প্রক্রিয়ায় যে পানি যুক্ত হয়ে তোমার যখন খনিটা পরিবর্তন হয়ে যায়, মানে রাসায়নিক প্রক্রিয়ায় যখন পানি যুক্ত হয়ে আসলে খনির পরিবর্তন ঘটে, তখন যেটা জলযোজন বলা হয়। ক্যালসিয়াম সালফেট পানির সাথে যুক্ত হয়ে জিপসাম তৈরি করা হয়। জিপসাম তৈরি করা নয়, এই যে তোমাদের রাসায়নিক প্রক্রিয়া, সার তৈরির প্রক্রিয়া, তোমার গ্যাস থেকে যে সার তৈরি করা হচ্ছে, তারপরে এই যে মরিচা পড়তেছে, এগুলো সবই তো মানুষের কোনো কার্যক্রম নাই, এগুলো সবই তোমার রাসায়নিক পদার্থের মাধ্যমেই পরিবর্তনগুলো ঘটছে, এইগুলোর আন্তঃক্রিয়ার মাধ্যমে। এই জন্য এগুলোকে বলা হয় যে রাসায়নিক বিচ্ছু নির্বাপন। অঙ্গার যোজনটা কি, দেখো এই যে কার্বন ডাইঅক্সাইড, এইটা মাধ্যমে কিন্তু অঙ্গার যোজন করা হয়। যেমন কার্বন ডাইঅক্সাইড যখন এর সাথে পানি আবার মিশ্রণ করা হয়, সেটা হচ্ছে কার্বলিক অ্যাসিড তৈরি হয়, এইটাই হচ্ছে অঙ্গার যোজন। হাইড্রোলাইসিস মানে এই যে আমরা যখন পানিকে যখন হাইড্রোজেন এবং আমরা কি করবো, হাইড্রো পরিণত করবো, সেই তখন এই পরিবর্তনকে আমরা হাইড্রোলাইসিস বলবো। মানে এক কথায় এই বিষয়গুলো হচ্ছে আমাদের সব যান্ত্রিক রাসায়নিকভাবে করা হয়ে থাকে বলে একে বলা হয় আমরা হচ্ছে রাসায়নিক বিচ্ছু নির্বাপন। এখন বিচ্ছু নির্বাপনের আরেকটা হচ্ছে জৈবিক বিচ্ছু নির্বাপন। এই যে প্রাণী দেহ এগুলোর মাধ্যমে যখন এই যে শিলাগুলোর পরিবর্তন ঘটবে, সেগুলো হচ্ছে জৈবিক বিচ্ছু নির্বাপন। তাহলে বিচ্ছু নির্বাপনের এই অংশগুলো বুঝলাম, 3 প্রকারের বিচ্ছু নির্বাপন। এইগুলো থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। এরকম উদ্দীপক কিরকম হতে পারে আমি তোমাদেরকে বলি। ধরো হচ্ছে কোনো শিলারাশির একটা চিত্র দেওয়া, তোমার এখানে চিত্র দেওয়া থাকতে পারে, চিত্রটা যে আস্তে আস্তে তোমার স্তর মোচন হয়েছে,
চিত্রের উপরের যে শিলাটা রয়েছে সেটা ভেঙে নিচে পড়ে আছে, এরকম একটা চিত্র দেয়া থাকতে পারে। অথবা এই যে জৈবিক বিচূর্ণী ভবনের চিত্রও তোমার দেয়া থাকতে পারে, যে কোনো তোমার ভূমির উপরে সূর্য তাপ বা বৃষ্টি হচ্ছে এইরকম চিত্র দিয়ে বলা হতে পারে কোন ধরনের বিচূর্ণী ভবন হচ্ছে। তখন এই তিনটার মধ্যে তুমি যেটা জানবা সেটা কিন্তু লিখবা। এখন এর ফলাফলটা কি দেখো, আমাদের বিচূর্ণী ভবনের ফলে ভূমির স্তর ক্ষয় হচ্ছে, নতুন ভূমির সৃষ্টি হচ্ছে, আবার ওই স্তরে নতুন মাটি সৃষ্টি হচ্ছে। আবার এই বিচূর্ণী ভবনের ফলে তোমার এক জায়গার শিলা আরেক জায়গায় চলে যাচ্ছে, মানে এগুলো পলি হয়ে চলে যাচ্ছে। এর ফলে হচ্ছে নতুন উদ্ভিদের কিন্তু সৃষ্টি হচ্ছে, কৃষি কাজের সৃষ্টি হচ্ছে, যে তোমার এগুলোর ফলে যে নতুন নতুন পলি সৃষ্টি হচ্ছে, কৃষিকাজের সৃষ্টি হচ্ছে। আমরা শিলা নগ্নি ভবন হচ্ছে, শিলা কি বলছে যেভাবে অবস্থায় ছিল সেটা সূর্যের তাপের ফলে বৃষ্টির ফলে উপরের শিলা সরে গিয়ে আবার নতুন একটা শিলা আমরা পাবো, সেটা হচ্ছে শিলার নগ্নি ভবন। খনিজ দ্রব্যের উৎপাদন, শিলা স্তরে বহুত পানির সঞ্চয়, এতগুলো কারণ হচ্ছে বিচূর্ণী ভবনের ফলাফল। ঠিক আছে, এই বিষয়গুলো বুঝলাম। এখন আমরা দেখবো যে নদী এবং নদীর পর্যায়, এগুলোর মাধ্যমে এই বিষয়গুলো বুঝতে পারলাম। তবে এখন তোমাদের কিছু প্রশ্ন দেখি কি। ওকে, নাওরিন নূর, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আসলে আমি চেষ্টা করি আসলে তোমাদেরকে যতটা ভালো সার্ভিস দেওয়া বা আমার এই সাবজেক্টে। বিষয়টা আসলে অনেকের তো ভূগোল সাবজেক্ট নাই, আর এই কারণে আসলে অনেকে ক্লাসও সেরকম করে না। আশা করি তোমরা ক্লাস করছো তোমাদের জন্য বা তোমাদের ভালোর জন্য, আসলে যতটা পারা যায় আমি কিন্তু ততটা করব। ওকে, দুইটা মিলায়ে তোমার 160 পাইতে হবে। সরি 160 না, এটা তো 75 মার্কের। তোমাদের এটা তো আমি বলতে ভুলে গেছি যে তোমাদের পরীক্ষা কিন্তু প্রশ্ন হবে হচ্ছে 8টা প্রশ্ন আসবে, এর মধ্যে হচ্ছে 5টা লিখতে হবে, আর 5টা থেকে তোমাদের 50 মার্ক, তাই না? তোমার 80 পেতে হবে আর কি। 40 এখানে হচ্ছে তোমার 75-এর মধ্যে 65 পেতে হবে আর কি। 65 করে পাইলে তুমি 130 মতো পাইলে পারে এখানে A+ পাবা। আর তুমি যদি ভালো করে সৃজনশীল প্রশ্নে যদি চিত্র সহকারে ভালো করে লিখো, এইখান থেকে তুমি ভালো কিছু করতে পারবা। এখন আমরা দেখি যে এই বাংলাদেশের ভূমিক্ষয় ভূমিধস এগুলো এতটা গুরুত্বপূর্ণ না, যদি পরীক্ষায় আসেও তুমি লিখতে পারবা যে ভূমিধসের মাধ্যমে কিভাবে ভূমির ক্ষয় হচ্ছে, এই বিষয়গুলো তুমি তো বুঝতেছো, তাই না? এখন এই যে নদী এবং নদীর যে পর্যায়গুলো রয়েছে, এই বিষয়গুলো এখন আমরা দেখি যে নদী এবং নদীর পর্যায়, নদী কাকে বলে। মানে এক কথায় আমরা যদি থিওরির বিষয়টা দেখি, এটা না দেখে আমরা বলি যে নদী কিভাবে সৃষ্টি হয়। নদীটা হচ্ছে পর্বতগাত্র বা কোথাও তোমার হ্রদ, এইগুলো থেকে যখন যখন পানি কোনো জনপদের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কোনো অন্য একটা জলভূমিতে পরিণত হবে, তখন তাকে আমরা নদী বলবো। ঠিক আছে, এইভাবে তোমরা সংজ্ঞা কিন্তু দিতে পারো। এখন নদীর দুইটা অংশ রয়েছে। কয়টা অংশ? দুইটা। একটা হচ্ছে উপনদী, শাখা নদী। এখন উপনদী কি আবার শাখা নদী কি, এগুলো কি তোমাদের জানা আছে? উপনদী কি এবং শাখা নদী কি? ওকে, শোনো, একটা বিষয় মনে রাখবা, সবসময় তো এই যে পর্বত, এটা পর্বত, তাই না? পর্বতের এই জলবায়ু থেকে জলীয় বাষ্প এখানে বাধা পায়, এখান থেকে বাধা পেয়ে এই স্থানে তো পানি প্রবাহিত হচ্ছে, তাই না? এগুলোর ফলে কি হচ্ছে, নদী, এই যে নদী এইভাবে কিন্তু যাচ্ছে, মানে একটা গতিপথের মাধ্যমে কিন্তু যাচ্ছে, তাই না? নদী এইভাবে যাচ্ছে। তাহলে পর্বতের থেকে নদী দেখো কিভাবে যখন পাদদেশীয় ভূমিতে আসে, তখন সেটা প্রচণ্ড পরিমাণে প্রাথমিক অবস্থায় থাকে। এটা প্রাথমিক অবস্থায়, দেখো এইটা হচ্ছে তোমার মধ্যম পর্যায় এবং এটা হচ্ছে শেষ পর্যায়। এর মানেটা হচ্ছে নদী, উপনদী কাকে বলে আমি তোমাদের সেইটা দেখাচ্ছি। এই যে ধরো এটা হিমালয় পর্বত, এটা হচ্ছে হিমালয় পর্বত। হিমালয় পর্বত থেকে তোমার ব্রহ্মপুত্র নদ, তারপরে গঙ্গা, মানে আমাদের বাংলাদেশের পদ্মা, এগুলো কিন্তু সৃষ্টি হয়েছে। কারণ এগুলো সৃষ্টি হওয়ার ক্ষেত্রে উপনদী কোনগুলোকে বলবো, এখান থেকে তো একটা প্রধান একটা নদী তো বের হলো, তাই না? কিন্তু এই পর্বতের থেকে যদি আর একটা ক্ষুদ্র নদী যদি এইভাবে সৃষ্টি হয়ে, খেয়াল করো আমি উপনদী তোমাদেরকে বোঝাচ্ছি, এইগুলো যদি সৃষ্টি হয়ে এই নদীটা যদি আবার এই নদীতে পতিত হয়, বুঝতে পারছো? যে এখানে এটা যদি পদ্মা, ধরো এটা হচ্ছে পদ্মা, এটা হচ্ছে গঙ্গা নদী, গঙ্গা,
এই যে গঙ্গা নদী, গঙ্গা থেকে যদি আরেকটা যদি তোমার নদীটা আসে আর কি, ঠিক আছে, আরেকটা নদী যদি এই স্থান থেকে সৃষ্টি হয়ে আরেকটা নদী যদি এই স্থানে যদি আবার পতিত হয় তখন একে বলা হয় উপনদী। এটা কি বলবো আমরা তাকে? উপনদী। আর শাখা নদীটা কি? শাখা নদীটা হচ্ছে ধরো এই যে গঙ্গা থেকে আর একটা নদী, গঙ্গা থেকে, এটা তো সরি এখান থেকে দিই, ধরো এই গঙ্গা থেকে আর একটা নদী বের হয়ে এখানে আরেকটা ধরো এখানে যমুনা নদী আছে, এই যমুনা নদীতে পতিত হলো। তাহলে এই যে নদী যখন আসবে তখন একে বলা হয় আমরা শাখা নদী। তাহলে শাখা নদী এবং উপনদীটা কি বুঝতে পারলাম? উপনদীটা হচ্ছে যখন কোনো পর্বত, যখন কোনো হ্রদ এখান থেকে উৎপত্তি লাভ করে মূল নদীতে পতিত হবে, সেটা হচ্ছে উপনদী। যেমন আমরা দেখি যে এই যে তিস্তা, ধরলা, এগুলো হচ্ছে যমুনা নদীর উপনদী। তিস্তা, ধরলা এগুলো পর্বত থেকে সৃষ্টি হয়ে যমুনা নদীতে পতিত হয়েছে, এই জন্য এগুলো হচ্ছে উপনদী। আর শাখা নদীটা হচ্ছে এই যে প্রধান নদী পদ্মা, ধরো মনে করো পদ্মা, এই নদী থেকে আরেকটা নদী সৃষ্টি হয়ে আবার কোনো ক্ষুদ্র একটা নদীতে পতিত হবে, তখন এই নদীকে বলবো আমরা শাখা নদী। ঠিক এই যে ধলেশ্বরী নদী এরকম একটা যমুনার শাখা নদী। তাহলে এই যে ও আল্লাহ, অনেকগুলো প্রশ্ন দাঁড়ায় গেছে, হ্রদ কি, খাড়ি কি, ওকে। এখন আমাদের এই শাখা নদী উপনদী এগুলো বুঝতে পারছো? শাখা নদী উপনদী এগুলো কি বুঝতে পারছো? এগুলো বুঝতে পারলে আমরা ওইটা বুঝাই। কারণ হ্রদটা হচ্ছে কোনো জায়গায় যে যদি কোনো পানির অবস্থানটা পাওয়া যায়, এটা হ্রদটা হচ্ছে তোমার একটা প্রাকৃতিক ভাবে সৃষ্টি। হ্রদটা কি প্রাকৃতিক, আমরা যেমন পুকুর তৈরি করি না ভূমিটা খনন করে, কিন্তু হ্রদটা হচ্ছে প্রাকৃতিক ভাবে যখন সৃষ্টি, কোনো ভূমিরূপ চারিদিকে তোমার এরকম ভূমি থাকবে কিন্তু মাঝে পানি থাকবে, এটা হচ্ছে হ্রদ। আর হচ্ছে খাড়িটা হচ্ছে এই যে নদীর তো পর্যায়ে আমরা দেখছি, নদীর হচ্ছে প্রাথমিক পর্যায়, কিন্তু এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে, দেখো সৃষ্টি হয়ে আসতেছে, এই সময় নদীর ক্ষয় কাজটা বেশি হয়। তারপরে নদী কি করে? সঞ্চয় কাজ করে, সেটা হচ্ছে তোমার তার যৌবন পর্যায়, এবং লাস্টে হচ্ছে তার একদম শেষ পর্যায়, সেইটা হচ্ছে শেষ পর্যায়। আর এই যে খাড়িটা হচ্ছে এই যে সমুদ্রের কথা দেখতেছি না, দেখো একদম পানি তো নদীর পানিতে একদম সমুদ্রে পতিত হয়। এই সমুদ্রের যে কিছু ক্ষুদ্র কি বলে নদীর গতিধারা রয়েছে, ঠিক আছে, সমুদ্রের এই অংশে গতিধারা রয়েছে। সমুদ্রের এই পানি যখন এইসব সমুদ্রের জোয়ারের সময় এই সকল ছোট ছোট খালের মতো যে সকল অংশ রয়েছে এগুলোকে খাড়ি বলা হয়ে থাকে। তাহলে খাড়ি বুঝলাম আমরা। খাড়িটা কি বুঝতে পারছো? কি বলছে নূর বলছে খাড়িটা কি? খাড়িটা হচ্ছে জোয়ারের সময় এই পানিগুলো আবার ওই সকল ছোট ছোট জলধারা দিয়ে অগ্রসর হয়, এগুলো হচ্ছে খাড়ি। তাহলে এই বিষয়গুলো বুঝলাম যে নদীর এই অংশটুকু। এখন নদীর এই যে গতি, দ্বিতীয় পর্যায়, প্রাথমিক পর্যায়, যৌবন পর্যায়, বার্ধক্য পর্যায়। এই প্রাথমিক পর্যায়ে এই কিভাবে ভূমিগুলো সৃষ্টি হয় এইগুলোই কিন্তু আমাদের পরীক্ষায় আসে। ভি আকৃতির উপত্যকা সৃষ্টি হয়, তারপরে খরস্রোতা, জলপ্রপাত, এগুলো হচ্ছে প্রাথমিক পর্যায়ে হয়। এখন কেন এভাবে হয় তোমরা এগুলো যদি দেখো, ভি আকৃতির উপত্যকা দেখো প্রাথমিক পর্যায়ে নদীর তোমার স্রোতটা অনেক বেশি থাকে, এই জন্য নদীর অভ্যন্তরে সবচেয়ে বেশি পরিমাণে কিন্তু ক্ষয় কাজ করে বলে ভি আকৃতির মতো নিচের ভূমিরূপটা থাকে। তারপরে খরস্রোতা কিভাবে, যে তোমার তো উপরে তো পর্বত রয়েছে তাই না, এই যে পর্বতগুলো থাকার ফলে ভূমিটা এইভাবে খরস্রোতা, পানি এইভাবে কিন্তু অগ্রসর হয়। তারপরে জলপ্রপাত, আর এই যে এইভাবে পানি যখন পড়ে এই নিচের নরম শিলাগুলো ভেঙে এই স্থানে কিন্তু এইভাবে জলপ্রপাতের সৃষ্টি করে। তাহলে এইভাবে কিন্তু প্রাথমিক পর্যায়ে পার্বত্য এলাকার অবস্থান কিন্তু এইখানে থাকে, নদীর এই প্রাথমিক পর্যায়ে থাকে। তারপরে যৌবন পর্যায়, যেখানে সমভূমি পর্যন্ত বাংলাদেশের দেখো ওই হিমালয় পর্বত থেকে গঙ্গা সৃষ্টি হয়ে বাংলাদেশের রাজশাহী জেলা দিয়ে প্রবেশ করে বাংলাদেশের কুষ্টিয়া হয়ে এইভাবে যখন এই পদ্মাটা যখন যমুনা তারপরে মেঘনাতে মিলিত হয়ে সমুদ্রে পতিত হয়েছে, এই যে এতখানি পর্যায়ে সমুদ্রে পতিত হওয়ার পূর্বে এই যে সমভূমিতে যেই অংশটুকু রয়েছে তাকে বলা হয় যৌবন পর্যায়। এই কাজের সময় কি করে, এই যে প্রাথমিক পর্যায় থেকে নদী বেশি পরিমাণে তোমার ক্ষয় সাধন করে পলিগুলো নিয়ে আসে, যৌবন পর্যায়ে তারা সঞ্চয় করতে থাকে। এই জন্য এই সকল অঞ্চলে দেখবা যে নদীটা অনেক ভরাট থাকে, ঠিক আছে।
এগুলো ফলে ঢালু পতন, সর্পিল বাঁক, নদী সোপান এগুলো কিন্তু সৃষ্টি হয় এই যৌবন পর্যায়ে। আর বার্ধক্য পর্যায়ে নদীটা হচ্ছে সৃষ্টি হওয়ার সময় দেখো বাজাদা সৃষ্টি হয়, প্রাকৃতিক বাঁধ সৃষ্টি হয়, প্লাবন ভূমিসমূহ হয়, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, বদ্বীপ ভূমি, এইগুলো হচ্ছে নদীর একদম এই বার্ধক্য পর্যায়ে সৃষ্টি হয়। তাহলে এই বিষয়গুলো আমরা বুঝতে পারলাম। ছোট নদী কি? আরে ছোট নদী মানে আকৃতিতে ছোট, এমনিতে ছোট নদী তো এভাবে বলা হয় না, আকৃতিতে ছোট এই সকল নদীকে ছোট নদী বলা হয়। ছোট নদী ওইটা জাস্ট নদীর ক্ষেত্রে উপনদী এবং শাখা নদী মনে রাখবা, এগুলো পরীক্ষায় আসে। নদীর ক্ষয় কাজ করে দেখো, নদীর দেখো ক্ষয় কাজটা কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে প্রাথমিক পর্যায়ে হয়ে থাকে। নদী খাত মানে নদীর খাত কতটুকু উন্নতি হয়, ভি আকৃতি, ইউ আকৃতির, নদী সোপান, কাস্কেড, ঝুলন্ত উপত্যকা, জলপ্রপাত, এগুলো সবই নদীর ক্ষয় কাজের মাধ্যমে কিন্তু সৃষ্টি হয়ে থাকে। সঞ্চয় কাজ, পলল কোণ, পলল পাখা, এগুলো কিন্তু নদীর সঞ্চয় কাজের মাধ্যমে হয়ে থাকে। এটা কিভাবে আমি যদি একটু দেখাই, এটা তোমার নদীর গতিধারা। আর নদীর গতিধারার ক্ষেত্রে আমি তোমাদের দেখাতে চাচ্ছিলাম যে এই যে পলল কোণ, পলল পাখা, এখন ধরো এই যে পর্বতের থেকে যদি এই স্থান থেকে যদি কোনো গতিধারা সৃষ্টি হয়, তাহলে এই পর্বতের যে শিলাগুলো রয়েছে এই স্থানে আছে এই পাখার মতো, এই স্থানে একটা যে একটা ভূমিরূপী সৃষ্টি করবে, এটা হচ্ছে পলল পাখা, পলল কোণ, এই ধরনের ভূমিরূপ। ঠিক আছে, এখন আমরা বহু নির্বাচনী প্রশ্নে দেখি, দেখো যে আমরা একটু তাড়াতাড়ি করি। অশ্বক্ষুরাকৃতি হ্রদ, এগুলো তোমরা কিছুই জানো না। দেখো তোমরাই বলছো যে তাড়াতাড়ি শেষ করতে, এখন তোমরা যদি এই সাধারণ বিষয়গুলো না জানো তাহলে একটা ক্লাসে কিভাবে তোমরা এগুলো জানবা? ওকে, অশ্বক্ষুরাকৃতি হ্রদ এইটা দেখো কিরকম, ঠিক পর্বত থেকেই এই ভূমিরূপটা যেভাবে কি সৃষ্টি হলো, পলল কোণ, পলল পাখা, পাদদেশীয় পলল ভূমি, এগুলো তো সৃষ্টি হলো। এখন অশ্বক্ষুরাকৃতি হ্রদটা হচ্ছে ওই যে তোমরা দেখছো ওকে, ধরো এই যে এটা হচ্ছে তোমার ঘোড়ার পাও দেখছো, ঘোড়ার পাওয়ার মতো যে একটা ভূমিরূপটা, ধরো কিরকম, এই যে নদী আসলো, নদী এইভাবে আসলো, আসার পরে এখানে হচ্ছে নদীর পর্বতের বা এই অংশের ফলে নদীর যে গতিপথ বা শিলার উপস্থিতির কারণে এই ধরনের আস্তে এই নদীর এখান থেকে একটা শাখা বের হলো, বা এই সাইড থেকে একটা শাখা বের হয়ে যখন এইভাবে আসলে এই অশ্বক্ষুরাকৃতি মানে ঘোড়ার পায়ের মতো আকৃতির এক ধরনের চিত্রাঙ্কিত ভাবে নদী সৃষ্টি হয়। এই জন্য এই ধরনের নদীকে বলা হয় অশ্বক্ষুরাকৃতি হ্রদ। ঠিক আছে, বুঝতে পারলে হ্যাঁ লিখবা, টান লিখবা। এখন বহু নির্বাচনী প্রশ্নে তোমরা করো, আমরা ঠিক ছয়টার ভিতরে শেষ করে দিব, এই জন্য একটু তাড়াতাড়ি করতেছি। হ্যাঁ, প্লেট সঞ্চালনের ফলে কি হতে পারে? দেখো যে প্লেট সঞ্চালনের ফলে মানে কি পাত সঞ্চালনের ফলে কোন কোন ভূমির সৃষ্টি হয়? ভূমিকম্প, অগ্নিভবন, আগ্নেয়গিরি। দেখো তোমরা যত তাড়াতাড়ি উত্তর করতে পারবা আমি তত তাড়াতাড়ি অগ্রসর হব। দেখো এটার উত্তর করো। এক নম্বরের উত্তর কি হবে বলো? ভূমিকম্প এবং আগ্নেয়গিরি মানে একের খ উত্তর হবে, একের খ। বাংলাদেশে কোন পাতের অংশ অবস্থিত? দেখো বাংলাদেশে যে একটা পাতের অংশ রয়েছে, কোন পাতটা? দুইয়ের উত্তর কি হবে? হ্যাঁ, সুমাইয়া আক্তার, তুমি হচ্ছে উত্তর করবা যদি 1 নম্বর 2 নম্বর যেটার উত্তর করবা, 1-এর 2 ক খ গ ঘ মানে নাম্বার দিয়ে তারপর উত্তর করবা, এটা সুবিধা হবে। ওকে, তাহলে এই যে বাংলাদেশে কোন পাতের অংশে অবস্থিত? বাংলাদেশ কোন পাতের অংশে অবস্থিত? ইউরেশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়ান প্রশান্ত মহাসাগর। কারণ বাংলাদেশ যেহেতু এশিয়া মহাদেশের, এই জন্য এটা হচ্ছে ইউরেশিয়া প্লেটের অন্তর্ভুক্ত। ঠিক আছে, আমি একটু তাড়াতাড়ি করে করতেছি কারণ আমাদের আরো একটা অধ্যায় রয়েছে, যেই অধ্যায়টা আমরা এখন শেষ করব। দেখো বাতাসের অক্সিজেন লৌহের সাথে যুক্ত হয়ে যে লিমোনাইট যোগ গঠন করে তার রংটা কেমন?
এটা রংটা কি হবে? দেখো যে হলুদ বাদামি, কোনটা হবে? এটার রংটা হচ্ছে এই যে হলুদ এবং বাদামি, মানে ক উত্তর হবে। তারপরে 5 নম্বর, প্লেটের গতি সঞ্চালন ও শিলা স্তরে ভাঁজের সৃষ্টি হয় কোন ঘটনার প্রভাবে? তাহলে প্লেটের গতি সঞ্চালন ও শিলা স্তরে ভাঁজের সৃষ্টি হয় কোনটার ফলে? ভূমিকম্প, আগ্নেয়গিরি গিরিজনিত আলোড়ন, মহীপাবক আলোড়ন, নাকি অগ্নুৎপাত? কোনগুলো? এটার উত্তর কি হবে বলো, যে 5-এর উত্তর কি হবে? তোমরা অনেক লেটে আছো। 5 নম্বর উত্তর কি হবে? পাঁচের উত্তরে দেখো এটা হচ্ছে গিরিজনী আলোড়ন হবে। হ্যাঁ, আমি তোমাদের উত্তরগুলো দেখাই দিচ্ছি, তাহলে এটা সুবিধা হবে। পৃথিবীর অধিক ভূমিকম্প প্রবণ দেশ কোনটি? এটা তো জাপান, এটা তো তোমরা সকলেই জানো। ওকে, তারপরে হচ্ছে এটা দেখো, মাহি তার খালার বাসায় পুরান ঢাকায় গিয়ে দেখে দালানের ফাটলের মধ্যে গাছ জন্মানোর ফলে ফাটলগুলো বড় হতে জানালার বড় রডগুলো নষ্ট হয়ে গেল। তাহলে এটা একটা উদ্দীপক দেয়া রয়েছে। এখন এই উদ্দীপকের সাথে এটার কি সৃষ্টি হয়েছে? দেখো, যে উদ্দীপকে উল্লেখিত জানালার রডগুলো কোন প্রক্রিয়ায় নষ্ট হয়েছে? দেখো কোন প্রক্রিয়ায় নষ্ট হয়েছে। আমরা যে রাসায়নিক বিচূর্ণী ভবন দেখেছিলাম, রাসায়নিক বিচূর্ণী ভবনের একটাও প্রশ্ন দেখো, অক্সিডেশন মরিচার সৃষ্টি হয়, হাইড্রেশন, কার্বনেশন, নাইট্রেশন। এটা হচ্ছে অক্সিডেশন, মানে এটা হচ্ছে মরিচার সৃষ্টি হওয়ার ক্ষেত্রে যেটা দায়ী, সেটা কিন্তু এই 7 নম্বরের। ওকে, তারপরে 8 নম্বরের এখানে কি দেখো, দালানের ফাটল বড় হওয়া এবং জানালার রড নষ্ট হওয়া কোন প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়েছে? যান্ত্রিক, রাসায়নিক বিচূর্ণী বা জৈবিক বিচূর্ণী ভবন? কোনটা হবে? এইখানে হচ্ছে তোমার কোনটা হবে, যে এখানে রড যে নষ্ট হয়ে গেল, এখানে কোন প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে? এখানে হচ্ছে রাসায়নিক বিচূর্ণী ভবন এবং জৈবিক বিচূর্ণী ভবন, মানে গ। এটার উত্তর গ। কারণ এই স্থানে তো মানুষের কোনো হাত নাই, প্রাকৃতিকভাবে কিন্তু এটা হয়েছে। সাধারণত তুষারের দ্বারা বিচূর্ণী ভবন সংগঠিত হয় কোথায়? দেখো, তুষারের দ্বারা মানে যে তোমার কি বলে, বরফ, এইগুলোর মাধ্যমে বিচূর্ণী ভবন আসলে কোথায় হয়? এটা হচ্ছে মেরু অঞ্চলে। এটা কি মেরু অঞ্চলে, তোমাদের যে মেরু অঞ্চলে বলতে যে শীতপ্রধান অঞ্চলে কিন্তু এই বিচূর্ণী ভবন হয়ে যায়। যমুনার নদীর উৎপত্তি হয় কোথায়? দেখো, এই যে নদীগুলো যেগুলো রয়েছে, যে কোন নদী কোথায় উৎপত্তি হয়, যেমন গঙ্গা নদী গঙ্গোত্রীয় হিমবাহ, কিন্তু যমুনা নদীটা হচ্ছে মানস সরোবরে উৎপত্তি হয়। যমুনা নদী মানস সরোবরে কিন্তু উৎপত্তি হয়। বাংলাদেশের কোন অঞ্চলে বদ্বীপ অবস্থিত? মানে কি? দেখো, দক্ষিণ পূর্ব অঞ্চলে, এটা গ। বাংলাদেশের কোন অঞ্চলে বদ্বীপ অঞ্চল অবস্থিত? দক্ষিণ পূর্ব অঞ্চলে। ঠিক আছে, আমি জাস্ট এগুলো তোমাদের দেখাই দিলাম। তাহলে এই যে আমার সৃজনশীল প্রশ্নের অংশগুলো দেখি, যে দেখো একটা চিত্র দেওয়া রয়েছে, সূর্য এবং একটা ভূমির রূপ দেখাচ্ছে, পর্বতের একটা অংশ দেখাচ্ছে। তাহলে এই স্থানে আসলে কি ধরনের অংশগুলো দেখা যেতে পারে? দেখো, গিরিজনী আলোড়ন কাকে বলে? দেখো, এই যে প্রশ্নটা তুমি যদি না জানো, এখন তুমি যদি আসলে তোমাদের এমসিকিউতে বেশি সময় দিই নাই, কারণ অনেক সময় চলে গেছে, আর আরো একটা অধ্যায় বাদ রয়েছে, এই কারণে আমি একটু তাড়াতাড়ি করছি। এটা তো তোমাদের পরে উত্তরগুলো দেওয়া হবে। দেখো, গিরিজনী আলোড়ন কাকে বলে, জলযোজন কাকে বলে? এই যে জলযোজন কাকে বলে, এটা তো আমি রাসায়নিক বিচূর্ণী ভবনের সময় তো তোমাদেরকে পড়িয়েছি। আমি শুধু তোমাদের গ এবং ঘর ক্ষেত্রে তোমাদের একটু দেখাই দিব। চিত্রের ক অঞ্চলে বিচূর্ণী ভবনের কোন প্রক্রিয়া ক্রিয়াশীল? তাহলে এই যে ক অঞ্চলে বিচূর্ণী ভবন কোনটা হচ্ছে? দেখো, যে এটা ক এবং এইখানে খ। তাই ক, দেখো, সূর্য তাপের মাধ্যমে যখন যেই বিচূর্ণী ভবন প্রাকৃতিক উপায়ে হচ্ছে, সেটা কিন্তু কোন ধরনের বিচূর্ণী ভবন? যান্ত্রিক বিচূর্ণী ভবন। তাহলে ক আছে যান্ত্রিক বিচূর্ণী ভবন, আর ক এবং খ হচ্ছে
কোন ধরনের ভূমিরূপ? এটা হচ্ছে জৈবিক বিচ্ছু নির্ভবন, এটা জৈবিক বিচ্ছু নির্ভবনের চিত্র। তাহলে এই যে কিভাবে উদ্ভিদের মাধ্যমে, পোকামাকড়ের মাধ্যমে শিলার এই ক্ষয় হচ্ছে, এই প্রক্রিয়াটা কিন্তু দেখানো হচ্ছে। এগুলো কিন্তু তোমাদেরকে কিন্তু লিখতে হবে। তারপরে 2 এর প্রশ্নটা দেখো, এটার আগে আমরা গ দেখি। উদ্দীপকে ইঙ্গিতকৃত সি প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। সি মানে উদ্ভিদ ও প্রাণীর দ্বারা সংঘটিত হয়। তার মানে বিচ্ছু নির্ভবনের একটা অংশ কিন্তু এখানে দেওয়া হয়েছে, যে বিচ্ছু নির্ভবনের ক্ষেত্রে একটু জৈবিক বিচ্ছু নির্ভবনেরটা চাচ্ছে। উদ্দীপকে এ এবং বি প্রক্রিয়ার পার্থক্য, মানে দেখো আমাদের বিচ্ছু নির্ভবনের থেকে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। তাহলে এইটা হচ্ছে তোমার যান্ত্রিক বিচ্ছু নির্ভবন, রাসায়নিক যান্ত্রিক বিচ্ছু নির্ভবন, রাসায়নিক প্রক্রিয়া, রাসায়নিক বিচ্ছু নির্ভবন, এই দুইটার পার্থক্য। আবহাওয়ার তারতম্যে বিচ্ছু নির্ভবনের কারণ হচ্ছে সূর্যতাপ, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, এগুলোর মাধ্যমে বিচ্ছু নির্ভবন হচ্ছে। সুনামি কাকে বলে? এইগুলো তো তুমি এক কথায় প্রশ্ন, এগুলো তো পারবে, ঠিক আছে। তারপরে দেখো গ নম্বরে 3 নম্বর প্রশ্নে এটা কিন্তু তোমার রয়েছে, দেখো বাতাসে নাইট্রোজেনের শতকরা হার কত? বাতাসে নাইট্রোজেনের শতকরা হার কত? এটা হচ্ছে 78.02%। এগুলো তো পারবা। সুনামির সৃষ্টি কিভাবে হয়? যে আমাদের ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, এগুলোর ফলে সমুদ্রের যে ঢেউ সৃষ্টি হয় সেটা সুনামি। এখন দেখো এই যে ভূমিকম্পের কথা এখানে বলা হচ্ছে, ভূমিকম্পের ফলাফল, ভূমিকম্প কিভাবে সৃষ্টি হয়, এইগুলো কিন্তু তুমি ইজিলি লিখতে পারবা। এগুলো তো হয়ে গেল। 4 নম্বরে নদী থেকে প্রশ্ন। দেখো নদী থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসবে। এ ধরনের প্রশ্ন থাকলে কি, দেখো নদীর এই যে 3টা পর্যায়, প্রাথমিক পর্যায় মানে কি, প্রাথমিক পর্যায়, যৌবন পর্যায়, বার্ধক্য পর্যায়, এই পর্যায়গুলোতে নদী কিভাবে সৃষ্টি হয় সেই বিষয়গুলো থেকে কিন্তু নদীর ভূমিরূপ, দেখো ভি আকৃতির, মানে প্রথম দিকে ক্ষয়কাজ বেশি বলে ভি আকৃতির, তারপরে বদ্বীপ আকৃতির সৃষ্টি হয়, এবং তারপরে বর্তুলাকার যৌবন পর্যায়, এবং এটা হচ্ছে তোমার একদম বার্ধক্য পর্যায়। তাহলে এই বিষয়ে এভাবে কিন্তু লিখতে পারে। তুমি দেখো কোয়াসিনিত উপত্যকা চিত্র সহ ব্যাখ্যা করো। এই যে কোয়াসিনিত ভি আকৃতির উপত্যকা কিভাবে দিয়ে তুমি নদীর সৃষ্টির যে 3টা পর্যায় রয়েছে, সেই 3টা পর্যায়ের মধ্যে ভি আকৃতির উপত্যকা, এটা ভি আকৃতির উপত্যকা, তাই না? এখন এই যে ভি আকৃতির উপত্যকায়, ওকে, এই যে ভি আকৃতির উপত্যকা সৃষ্টি হয়েছে নদীর, এটা গতিপথ। হ্যাঁ, এই গতিপথে কিভাবে সৃষ্টি হয় সেই বিষয়টা তুমি একটু আলোচনা করে দিবা। ওকে, তাহলে এইটা আমাদের হয়ে গেল যে নদীর এই বিষয়গুলো। এটা হচ্ছে আমাদের 3য় অধ্যায় শেষ। এবার আমাদের 4র্থ অধ্যায়। এই অধ্যায় একদম ছোট একটা অধ্যায়, তবে মাস্ট এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে। এই অধ্যায়ের যে একটা মাত্রই আমি প্রশ্ন দিচ্ছি তোমাদের, 4 নম্বর অধ্যায়ে আমি একটা মাত্র প্রশ্ন দিয়েছি। এই একটা প্রশ্ন থেকে কিন্তু তুমি এই স্থান থেকে ভালো প্রশ্নই করতে পারো। দেখো যে আমাদের যে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস রয়েছে, 4র্থ অধ্যায়ের একটা মাত্রই প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছি, যে এইটা হচ্ছে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে বায়ুমণ্ডলের যে স্তর বিন্যাস রয়েছে, বায়ুমণ্ডলের স্তর বিন্যাসে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস, এবং এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে। এই স্তর বিন্যাসে যে 5 প্রকারের স্তর রয়েছে, যে ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, মানে আয়োস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার, আর তারপরে এক্সোস্ফিয়ার, এইগুলো হচ্ছে 5টা স্তর। মানে এই স্তরকে আবার 2টা অংশে বিভক্ত করা হয়। প্রথম 3টা স্তরকে সমমণ্ডল, এবং নিচের 2টা স্তরকে বিষমমণ্ডল বলা হয়, ঠিক আছে। এখন এই চিত্র দেখে আমরা এই অধ্যায়টি শেষ করে দিব। এই চিত্রটা দেখে আমরা কি করব, এই অধ্যায় সম্পর্কে আমরা আলোচনা কিন্তু একবারে শেষ করব। এখন দেখো যে এই চিত্রের মধ্যে, এখন এই চিত্রটা ভালো বোঝা যাচ্ছে? এই চিত্রটা ভালো করে বোঝা যাচ্ছে কিনা, নাকি আরেকটু বড় করব? আমি এটা আরেকটু বড় করি। হ্যাঁ, ওকে। এই অধ্যায় থেকে দেখো, 4র্থ অধ্যায় থেকে মাত্র একটা প্রশ্নই আমি দিয়েছি, এবং এই একটা প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট, এবং এটা জানলেই তুমি কিন্তু ভালো এখান থেকে করতে পারবা। দেখো এটা আমাদের পৃথিবীর অভ্যন্তরের স্তর, ঠিক আছে। তাহলে অভ্যন্তরের স্তর হলে পৃথিবীর উপরের যে ভূমিরূপটা, এটা পর্বত এবং আদার্স ভূমিরূপটা কিন্তু এখানে রয়েছে। এখন আমাদের পৃথিবীর অভ্যন্তরের
এখন জুম এটা এটা এর থেকে বেশি জুম করা যাবে না, আমি তোমাদের দেখাচ্ছি এবং বলতেছি, এটা তোমরা এইভাবে দেখে নিও। হ্যাঁ, এখন এই যে ভূমিরূপ থেকে একদম উপরে যা কিছু আছে সব কিন্তু আমাদের মহাকাশ বলবো আমরা। এখন মহাকাশ বলবো, এখন এই মহাকাশের মধ্যে কি রয়েছে? বায়ুর স্তর রয়েছে। এই স্তরগুলোর মধ্যে পৃথিবীর এই বায়ুমণ্ডলের স্তরগুলোকে 5টা অংশে বিভক্ত করা হয়। আর একদম ভূপৃষ্ঠ থেকে যে স্তরটা শুরু হয়েছে তার নামটা হচ্ছে ট্রপোমণ্ডল, তার নাম হচ্ছে ট্রপোমণ্ডল বা ট্রপোস্ফিয়ার। এর নামটা কি? যে ট্রপোমণ্ডল বা ট্রপোস্ফিয়ার। এখন এই যে ট্রপোস্ফিয়ার স্তরটা এত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কারণ এই স্তরটা পৃথিবীতে যে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, সূর্যের তাপ পাচ্ছি, এই স্তরে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানে বায়ুমণ্ডলের যত উপাদান রয়েছে সব উপাদানগুলোই এই ভূপৃষ্ঠের এই ট্রপোস্ফিয়ার স্তরের মধ্যে রয়েছে। খালি বায়ুমণ্ডলের যত উপাদান রয়েছে সব উপাদান, প্রয়োজনীয় উপাদান, মানুষের জীবন ধারণের জন্য যত উপাদান রয়েছে, যে বৃষ্টিপাত হচ্ছে, আমরা যে তুষারপাত হচ্ছে, সমস্ত বিষয়গুলো কিন্তু এই ট্রপোমণ্ডলের মধ্যে কিন্তু রয়েছে। আর এই ট্রপোমণ্ডলটা হচ্ছে প্রায় তোমার 18 কিলোমিটার পর্যন্ত রয়েছে। কত কিলোমিটার? 18 কিলোমিটার পর্যন্ত। যে মেঘ, বৃষ্টি, সমস্ত বিষয়গুলো কিন্তু এই স্তরের মধ্যেই হচ্ছে। এজন্য আমাদের ট্রপোস্ফিয়ার এই স্তরটা সবচেয়ে বেশি পরিমাণে জানতে হবে। এখন এই যে ট্রপোস্ফিয়ার স্তরের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা হচ্ছে এর উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এর তাপমাত্রাটা হ্রাস পায়। এর উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কি হয়? তাপমাত্রাটা হ্রাস পায়। আর এই ট্রপোস্ফিয়ার স্তরের পরে ঠিক আরো 2 কিলোমিটার পর্যন্ত এর আরেক উপরের স্তর রয়েছে, হচ্ছে তোমার উপরের যে স্তর রয়েছে সেটা স্ট্রাটোস্ফিয়ার স্তর। স্ট্রাটোস্ফিয়ার স্তর 2 নম্বর স্তরটা হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার স্তর। এটা হচ্ছে 20 কিলোমিটার থেকে শুরু। এই যে ট্রপোস্ফিয়ার স্তরের যে একটা বিরতি রয়েছে এর নাম হচ্ছে ট্রোপোপজ। ঠিক আছে, এটা বিরতি বলা হয়, ট্রোপোপজ। আর ট্রোপোপজের পরে যে দ্বিতীয় স্তরটা শুরু হয়েছে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত, এর নামটা হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার। মানে 20 কিলোমিটার থেকে শুরু করে 20 থেকে 50 কিলোমিটারের মধ্যে স্ট্রাটোস্ফিয়ার রয়েছে। আর স্ট্রাটোস্ফিয়ার স্তরের মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ স্তর রয়েছে, সেটা হচ্ছে ওজোন গ্যাস রয়েছে। ওজোন গ্যাস রয়েছে, কি রয়েছে? ওজোন গ্যাস রয়েছে। ওজোন গ্যাসটা হচ্ছে এই যে 20 কিলোমিটার থেকে 30 কিলোমিটারের মধ্যে এই স্তরটা রয়েছে। এই স্তরটা কেন গুরুত্বপূর্ণ? কারণ সূর্যের যে অতিবেগুনি রশ্মি রয়েছে, সূর্যের অতিবেগুনি রশ্মি পৃথিবী পৃষ্ঠে আসতে এই ওজোন গ্যাসটা বাধা প্রদান করে। এই জন্য আমাদের ওজোন গ্যাসটা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ। এখন কোন স্তরে রয়েছে? স্ট্রাটোস্ফিয়ার স্তর। তাহলে এই যে স্ট্রাটোস্ফিয়ার স্তরে আবার এই স্তর শুরু হওয়ার সাথে সাথে এই স্তরে কিন্তু তোমার তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে। এখন এইটার পরে স্ট্রাটোস্ফিয়ার স্তরে 50 কিলোমিটারের পরে আবার একটা স্তর রয়েছে, সেটাকে বলা হয় স্ট্রাটোপজ। স্ট্রাটোপজের পরে যে 3য় নম্বর স্তর শুরু হয়েছে এর নাম হচ্ছে মেসোস্ফিয়ার বা মেসোপজ। এটা হচ্ছে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এটা কত কিলোমিটার পর্যন্ত? 80 কিলোমিটার পর্যন্ত। মানে 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত মেসোস্ফিয়ার। মানে তাপমাত্রাটা হচ্ছে এখানে আবার মেসোস্ফিয়ারে কমতে শুরু করে। তাহলে এক কথায় আমরা বুঝতে পারলাম যে এই যে ট্রপোস্ফিয়ার থেকে তাপমাত্রাটা বৃদ্ধি পেল, তাপমাত্রাটা কমলো, স্ট্রাটোস্ফিয়ারে বৃদ্ধি পেল, মেসোস্ফিয়ারে কমে গেল। এই যে হওয়ার ক্ষেত্রে একটা স্বাভাবিক গতিধারা ছিল, এই জন্য এদের তাপমাত্রাকে বলা হয় সমমণ্ডল। এই 3টা স্তরকে সমমণ্ডল বলা হয়। কিন্তু উপরের যে 2টা স্তর রয়েছে, আয়নমণ্ডল বা আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার, এই 2টা স্তর এটার তাপমাত্রা বৃদ্ধি এত পরিমাণে বিষমভাবে হয় যেটা একটার সাথে আর একটা মিল নাই। এই জন্য এই 2টার স্তরকে বলা হয় বিষম মণ্ডল। আর এদের আয়তনটা হচ্ছে তোমার এই যে 80 কিলোমিটার থেকে শুরু করে প্রায় আমরা 1000 কিলোমিটার পর্যন্ত কিন্তু আমাদের এই আলোচনাটা থাকে। তবে এক্সোস্ফিয়ার হচ্ছে 750 কিলোমিটার পর্যন্ত, 500 থেকে 700 কিলোমিটার পর্যন্ত থাকে। তাও এবং আমরা দেখতে পাই যে আসলে এই যে রকেট চলে না,
এখানে তো রকেট দেওয়া হয়েছে, তবে যে দ্রুতগামী যে প্লেনগুলো রয়েছে এই স্থানে তাপমাত্রা কমতে থাকে, আর এই ট্রোপোপজে কোনো ধরনের ঝড় বৃষ্টি এগুলো কিছুই হয় না। এই জন্য এই স্তর দিয়ে আমাদের যে প্লেনগুলো রয়েছে এগুলো কিন্তু চলে। তারপরে আয়োনোস্ফিয়ারের এই স্থানে তোমাদের যে কি বলে বেতার তরঙ্গ শুনি না, এই আয়োনোস্ফিয়ারে কিন্তু বেতার তরঙ্গ কিন্তু আমরা শুনতে পাই এই বিষয়গুলো। এবং তারপরে এক্সোস্ফিয়ারে তো একদম তাপমাত্রা অধিক পরিমাণে বেশি থাকে, এগুলো তো ওইগুলোকে যেতে পারে না উপর দিকে। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো সংক্ষেপের আলোচনা। তবে এই একটা বিষয় মনে রাখবা যে স্বাভাবিক তাপ হ্রাস আর কি, এটা কিন্তু আমাদের পরীক্ষায় আসে। আমরা যখন এই ভূপৃষ্ঠ থেকে প্রতি 1 কিলোমিটার উচ্চতায় প্রায় 6.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়, ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় 6.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ভূপৃষ্ঠ থেকে কি 6.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পাওয়াকে আমাদের স্বাভাবিক তাপ হ্রাস বলা হয়। এই প্রশ্নগুলো কিন্তু আমাদেরকে কিন্তু আসে। তাহলে আমরা এগুলো বুঝতে পারলাম যে আসলে এই স্তরের এই অংশগুলো মানে এইগুলো তো আমি এখানে আলোচনা করে দিচ্ছি যে পৃথিবীর প্রাকৃতিক সৌরপদ্মা কি, এগুলো স্ট্র্যাটোস্ফিয়ার, এগুলো কিন্তু এখান থেকে তুমি জানতে পারবা। আমি বিষয়গুলো বললাম, বহু নির্বাচনী প্রশ্ন এখন দেখি। ওকে, এখন বলছো স্যার কালকের ক্লাস 4টায় না নিয়ে সকালে নিলে ভালো হতো। বিমান চলাচল তোমার ট্রোপোস্ফিয়ার প্রথম স্তরে আসলে সকালে নেওয়াটা আসলে একটু টাফ হয়ে যাবে। নয়টা আমাদের আসলে অফিসটা আসলে বিকালে খোলা থাকে, অফিস হচ্ছে বিকালে খোলা থাকে, এই জন্য আসলে আমাদের সমস্ত ক্লাসগুলো বিকালে নিতে হয়, সকালে তো আসলে খোলা থাকে না। ওকে, আমরা এখন দেখি যে এমসিকিউ দেখি। আমি তোমাদের কথা দিয়েছিলাম যে 6টার ভিতরে ক্লাস শেষ করব, আসলে 6টার ভিতরে শেষ করার চেষ্টা করতেছি। দেখো ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? দেখো ওজোন স্তর বায়ুমণ্ডলে কোন স্তরে অবস্থিত, এটার উত্তর করো। হ্যাঁ, তোমরা এটার উত্তর করো যে আসলে এই যে ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত। এটা হচ্ছে যে 2 নম্বর স্তর, যেটাকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার, যেটা সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে আমাদেরকে কিন্তু বাঁচায়। তাহলে গ উত্তর হবে। দেখো স্বাভাবিক তাপ হ্রাস কত মিটার উচ্চতায় 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়? কত মিটার উচ্চতায়? 166 মিটার। দেখো 166 মিটার উচ্চতায় এই যে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা হ্রাস পায় কে? হ্রাস পায়, এটাকে বলা হয়। বায়ুমণ্ডলের কোন স্তরে বায়ু স্থির থাকে? দেখো ট্রোপোপজে। এটার উত্তর হচ্ছে গ হবে, যে ট্রোপোপজে এটার বায়ু এটা হচ্ছে স্থির থাকে, ট্রোপোপজ। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা হ্রাস পায়, দেখো কোনটাতে তাপমাত্রা হ্রাস পায়, কোনটাতে? ট্রোপোস্ফিয়ারে হ্রাস পায়, আবার মেসোস্ফিয়ারে হ্রাস পায়। এর মানে এর উত্তর হচ্ছে খ, 1 এবং 3। 1 এবং 3 এটার উত্তর। 5 নম্বর, বায়ুমণ্ডলের গঠনকারী গ্যাসীয় উপাদানের মধ্যে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? নাইট্রোজেন। এটার উত্তর 5-এর ক। জানো দ্রুতগামী জেট বিমানগুলো এটা সব ট্রোপোস্ফিয়ার স্তরে চলাচল করে, কারণ এটা ট্রোপোপজে তাপমাত্রাটা তখন একদম ফাঁকা থাকে। আর এই বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ কত? বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ 0.41%। ঠিক আছে, আমি এটা এমসিকিউতে বেশি সময় নিলাম না, এই তাড়াতাড়ি শেষ করে দিলাম, কারণ তোমাদের পড়াশোনা লাগবে এবং আগামীকালকেও ক্লাস আছে। যে এই যেগুলো আছে এগুলো আজকে তোমরা পড়াশোনা করে শেষ করে ফেলবা এবং আগামীকালকে তোমরা পরবর্তী অংশগুলো পড়াবো। ঠিক আছে, এখন দেখো যে এখানে যে সমমণ্ডল কাকে বলে, যে কোথায় বায়ুমণ্ডলের যে প্রথম 3টা স্তর রয়েছে ওই 3টা স্তরকে সমমণ্ডল বলা হয়। জীবজগতের জন্য ট্রোপোমণ্ডল গুরুত্বপূর্ণ কেন? কারণ ট্রোপোমণ্ডলে পৃথিবীর সমস্ত প্রয়োজনীয় উপাদানগুলো রয়েছে, এজন্য গুরুত্বপূর্ণ। কয় স্তরে বর্ণনা দাও। হাইড্রোজেন হিলিয়াম গ্যাসের প্রাধান্য রয়েছে। এখন কোথায় হাইড্রোজেন হিলিয়াম
স্টার্ট হয় তোমার, এটা হচ্ছে তোমার এক্সোস্ফিয়ার স্তরে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে, একদম লাস্টের স্তরগুলো। উদ্দীপকে বি এবং সি স্তরের তুলনামূলক আলোচনা। দেখো বেতার তরঙ্গ তাপমণ্ডলে বা আয়নোস্ফিয়ার স্তরে, এই স্তরে উল্কাপুরে যায় কোথায়? আয়নোস্ফিয়ার স্তরে। তাহলে এই যে বিষয়গুলো রয়েছে না, এগুলো তুলনামূলক বিশ্লেষণ কিন্তু পরীক্ষায় আসবে। 2 নম্বরে দেখো আমাদের যে 5টা স্তর রয়েছে সেই স্তরের চিত্রটা। নিয়ত বায়ু প্রবাহ কাকে বলে? যে একই রকম একই দিকে বায়ু প্রবাহিত হয় সেগুলো। শিল্পায়ন বৈশ্বিক উষ্ণায়নের কারণ কিভাবে? বায়ু দূষণ তো আছে এই টপিক্সের মধ্যে, ওটা তো তোমাদের দেয়নি, সেইখান থেকে প্রশ্নগুলো করা হয়েছে। শিল্পায়ন কিভাবে বৈশ্বিক উষ্ণায়নগুলো করছে। আর ঘ চিহ্নিত বৈশিষ্ট্য, একদম ঘ মানে কি তোমার একদম তাপমণ্ডলের বৈশিষ্ট্য এখানে চাচ্ছে। ক এবং খ স্তরের তুলনামূলক বৈশিষ্ট্য। কটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, এই দুইটার স্তর কিন্তু ইজিলি তুমি বর্ণনা করতে পারবে, যেগুলো আমি আলোচনা করলাম। ওকে, দেখো উদ্দীপকে বায়বীয় আবরণের স্তর বিন্যাস চিত্র, যে চিত্রের সাহায্যে তুমি দেখাই দিতে পারো উদ্দীপকের শেষের স্তরের গুরুত্ব। কি বলছে? শেষের স্তরে কোনটার কথা বলছে? দেখো অতিবেগুনি রশ্মি মানে কি? ওজোন স্তরের কথা বলছে। এইটা হচ্ছে তোমার পয়েন্ট। ওকে, আমি দেখো তোমাদের কথা রাখার জন্য অতি মানে যত তাড়াতাড়ি পারা যায় অধ্যায়গুলো শেষ করলাম। এখন বিষয়টা হচ্ছে আমি তো তোমাদের এগুলো দিব, আর সর্বোপরি যে আসলে তুমি এখান থেকে বা আমার চ্যাপ্টার থেকে তুমি A+ নিশ্চিত করতে পারো, এই জন্য তোমাকে যে সাজেশনগুলো দিলাম এইগুলো, এবং তোমাদের একটু টেস্ট পেপার থাকলে সেখান থেকে একটু দেখো আর আমার এই সাজেশন থেকে একটু পড়ো। ইনশাল্লাহ আশা করি তুমি আসলে এই টপিকস থেকে বা আমার সাজেশন থেকে আসলে কমন পাবে, আর সেই আশা রাখি। এবং আগামীকালকে ক্লাস আমরা মেবি 6টায় নিব, এই জন্য 6টায় যেহেতু ক্লাস নিব, তোমরা হচ্ছে আজকে পড়াশোনা শেষ করে রেখো, ঠিক আছে? তোমরা আজকে পড়াশোনা শেষ করে রাখো, আর তোমাদের কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে একটু কমেন্টে জানাও, না হলে হচ্ছে ক্লাস এখানে শেষ করব। ওকে, আল্লাহ ভরসা, তোমাদের জন্য সকলের জন্য দোয়া থাকবে। আশা করি তোমরা সমস্ত পরীক্ষায় ভালো দিচ্ছ। ভূগোল পরীক্ষাও তোমাদের যাদের রয়েছে, তোমরা অবশ্যই ভূগোল পরীক্ষা ভালো করে করবে, ভালো করে দিতে পারবে, সেই আশা রাখে আমি আজকে ক্লাস এখানে রাখছি। আর তাহলে তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম। আগামীকাল ক্লাসে দেখা হচ্ছে, এবং আজকের টপিকসগুলো অবশ্যই সবাই পড়াশোনা করে শেষ করে রাখবে, ঠিক আছে?